জি অ্যাটেন্ডেন্স শিট অনুযায়ী আজকে হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস এবং 16 নম্বর ক্লাস অনুযায়ী আমরা মোগ্রাফ দেখবো আজকে। মোগ্রাফের অলরেডি আমরা অনেক কিছু দেখেও ফেলাইছি। আমাদের ভার্টেক্স ম্যাপ দিয়ে টেক্সচার চেঞ্জ করাটা বাকি আছে, ভলিউম বাকি আছে, আর কিছু শেডার দেখার বাকি আছে, মানে শেডিং কিভাবে করে মোগ্রাফের সেটা দেখার বাকি আছে। তো চলুন শুরু করা যাক। ভলিউমটা আমি পরে দেখাই, আগে শেডিংটা দেখাই। নট দ্যাট ডিফিকাল্ট। দেখেন, প্রথমে আমরা নর্মাল একটা কিউব নেই অথবা যে কোনো কিছুই নেই, ধরেন একটা কোণ নিলাম, সমস্যা নেই। এটাকে একটা ক্লোনারের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকগুলো ক্লোন করলাম, সামথিং লাইক 10, বেশি না, 10x10 করলাম, এনাফ, গুড এনাফ। ওকে, এখানে ক্লোনার সিলেক্ট করা অবস্থায় যদি আমি হচ্ছে একটা প্লেন নেই, সরি প্লেন নেই, প্লেন সব কিছুকে উপর উঠাচ্ছে, আমি আরও একটু উপর উঠাতে চাই, সো সামথিং লাইক দিস। হ্যাঁ, এবং আমি চাই যখন উপরে উঠবে তারা তখন একটু ছোট হবে, সো ইউনিফর্ম স্কেল এটা ছোট করে দেব। আচ্ছা, ভালো কথা, কিন্তু আমি ফল অফ দিব। ফল অফের মধ্যে আমি দিলাম আজকে টোরাস ফিল্ড। টোরাস ফিল্ড কীভাবে কাজ করে, টোরাস শেপের দেখেন যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু এভাবে কি এগুলোকে ফল অফ এর মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তো আমরা জাস্ট এটার যে রেডিয়াস আছে এটাকে বেসিক্যালি অ্যানিমেশন করতে হবে। সো আমরা ধরেন, হ্যাঁ বলেন, 30 নম্বর ফ্রেমে আসলাম, এখানে ধরেন এমনভাবে সেট করলাম যাতে এটা পুরাই বাহিরে। সো এবং এখানে একটা থিকনেস আছে, এটা করবো না কি ফ্রেম, এটা যা আছে থাকুক। ইনফ্যাক্ট দোনোটাকে কি ফ্রেম করি, থিকনেস আর রেডিয়াস দোনোটাকে কি ফ্রেম করলাম একদম। যেতে যেতে আমরা সবার আগে রেডিয়াসটা ডাউন করে দিব, আসলে দুইটাকে একসাথেই করা লাগবে টু বি অনেস্ট। সো আমি স্কেল ডাউন করে দিলাম সামথিং লাইক দিস। ওকে, হ্যাঁ, যেখানে আসলে আর অন্য কিছু থাকতেছে না। সো জিরোতে দোনোটা কি ফ্রেম। ওকে, সো নাও উইল হ্যাভ সামথিং লাইক দিস। ওকে, সিম্পলি ভেরি বেসিক। ওকে, সবাই ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা তো আমরা গতদিনই বুঝে ফেলছি, তাই না? এখন এখানে কোণের জায়গায় কিন্তু যে কোনো প্রোডাক্টও হইতে পারতো, যে কোনো কিছু হইতে পারতো। আপনারা খেয়াল করতেছেন যে এখানে কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে, তাই না? হলুদ কালারটা আসতেছে, কালারটা আসতেছে টোরাস ফিল্ডের ভিতর থেকে, এই যে কালার রিম্যাপ। এখানে আপনি যে কালার দিবেন, হ্যাঁ, আপনার ইফেক্টের কারণে ওটা ওই কালারটাই পাবে। আপনি রেড দিলে রেড হবে, সি ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে, হোয়াট এভার যেটা দেন সেটা আসবে। প্রবলেম হচ্ছে যে আমরা যদি রেন্ডার দিই এটাকে ভিউপোর্টে, সেটাও কিন্তু আসতেছে, কিন্তু আমরা কিন্তু এখানে যদি কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিই, ধরেন স্ট্যান্ডার্ড দিয়ে আগে দেখাচ্ছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেশিট দুইটাই দেখানোর চেষ্টা করবো আজকে। তো স্ট্যান্ডার্ড দিয়ে দেখালাম, কিন্তু সে কিন্তু আর কিন্তু কোনো কালার দিচ্ছে না। এখানে আমি কালারটা কিভাবে পাবো, তাই না? তো স্ট্যান্ডার্ডের মধ্যে কালার শেডারের মধ্যে যদি আমরা এখানে যাই, এই যে মোগ্রাফ, মোগ্রাফে কালার শেডার, এটা যদি দিয়ে দিই, তাহলে এবার রেন্ডার দিলে আমরা কিন্তু সাদা কালো পাচ্ছি। সি আন্ডারস্ট্যান্ড? তাহলে কালারটা এখান থেকে নিয়ে নিলাম। এখন এটার উপরে আপনি রিফ্লেকশন দেন, যা খুশি দেন, সব কিছু দিতে পারবেন, সমস্যা নেই। বুঝে গেছে? ধরেন আমরা একটা জিজিএক্স দিলাম অ্যাডিটিভ মোডে। তাহলে কি হবে, অরিজিনাল কালারটাও থাকতেছে, উপর দিয়ে আবার রিফ্লেকশনের কোটিংটাও থাকতেছে। আন্ডারস্ট্যান্ড? মজাই মজা, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড নাকি? মোগ্রাফের কালারটাও আসতেছে, এটাও আসতেছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? সেম জিনিস কি রেড শিফটেও? হ্যাঁ, রেড শিফটে তো দেখেন সিনেমা 4D বাই ডিফল্ট যেটা করা যাবে, রেড শিফটে তো এটা করা যাবেই, কারণ C4D শেডার তো রেড শিফটও আছে। খালি C4D শেডার নিয়ে বাকি প্রসেস তো আপনারা আশা রাখি জানেন, অনেকবার দেখানো হয়েছে। তাও আমি অন্য প্রসেসও দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা আগে বলি যে স্ট্যান্ডার্ড এটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। প্রজেক্ট ফাইল সেভ দিয়ে দিই 052402। অনেক পুরানো ফাইলকে আবার রিনিউ করতেছি ইদানিং, বুঝছেন, হাতে কাজ কাম একটু কম আছে, এই ফাঁকে হচ্ছে যে পুরানো ফাইলগুলোকে একটু নতুন নতুন লুক দিচ্ছি। আচ্ছা সিরাজাম মনির ভাই, আপনি যখন আমাদের আফটার এফেক্টসের কোর্সে ছিলেন, আপনার কি মনে আছে আপনার ব্যাচে মনে হয় একজন আরেকজন স্টুডেন্ট ছিল না, সামিউল আজিম ভাই? আপনার ব্যাচে তো মনে হয় ছিল, আপনার মনে আছে কি? হ্যাঁ, আমি আফটার এফেক্টস না, আমি হচ্ছে সিনেমা ফুটেজই ছিলাম। ও, আমার সেকেন্ড টাইম কোর্স করা সিনেমা ফুটেজ। ও, সামিউল আজিম ভাই কি আপনার ব্যাচে ছিল? না ভাইয়া। আচ্ছা, আচ্ছা যাই হোক। সো আমাদের হচ্ছে 16 নম্বর ক্লাস, আমি C16 নামে প্রজেক্ট ফাইল সেভ করে দিলাম। তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড, এটা আমরা স্ট্যান্ডার্ডের ইয়াটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা শিখি রেড শিফটে কীভাবে করব। আমরা যদি রেড শিফটে যাই, ও শিট, রেড শিফটের লেআউটটাকে লোড করা হয় নাই,
নো প্রবলেম, আমি আপনাদেরকে দিয়ে রাখছি এটা। সো আপনাদের ওখান থেকে আমি লোড করতেছি 052402 ক্লাস ভিডিওস। এই যে রেডশিফটের ফাইল আপনাদের দেওয়া আছে লেআউটটা। সো আমি জাস্ট লোকেশনটা কপি করতেছি, উইন্ডো কাস্টমাইজেশন, দেন লোড লেআউট। কই আছে? এই যে লোড লেআউট, ওই লোকেশনে যাব অ্যান্ড এই যে L4D ফাইলটা ধরাই দেব। দেখেন এটা এখন চলে আসবে। আমরা যদি যাই, আসে নেই, প্লাগ ইন নট ফাউন্ড বলতেছে কেন? শিট, আমার S24 এর জন্য রিয়েল4 ইনস্টলই করা হয় নাই। আচ্ছা, একটু সময় দিতে হবে তাহলে, আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। আমি রেকর্ডিংটা তাও ঠিক, দেশে আসলে করে খুব একটা লাভ নাই। আপনার বাইরে যদি করেন তাহলে, আমি নিজে আসলে যে খুব যে স্টাডি করছি বা খুব যে রিসার্চ করছি তা না, বাট একটা দেখছি ক্যালিফোর্নিয়াতে আছে, আপনার হচ্ছে কি জানো, ক্যালিফোর্নিয়া কলেজ অফ আর্টস অ্যান্ড হিস্ট্রি মনে হয় কোন একটা নাম, আমার পুরো স্পষ্ট মনে ভাই আপনি কোন সেমিস্টারে আছেন? আমি 3rd সেমিস্টারে। আমি আপনাদের, আপনি কি ড্যাফোডিলের? না ভাই আমি উত্তর ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, আমি ড্যাফোডিলে 3rd সেমিস্টারে। আপনার সাবজেক্টটা কি? মানে ধরেন আমি আপনাদের ক্যালিফোর্নিয়া বললেন, আমি নরমালি ডেনমার্ক বা সুইডেন ট্রাভেল করি, তো ওখানে আমি 3D অ্যানিমেশন বুঝছেন? 3D অ্যানিমেশনের উপরে সাবজেক্ট আছে আমার। দুইটা টার্গেট, হয় 3D অ্যানিমেশন বা ডিজিটাল মার্কেটিং, দুইটার একটা করব। তো মোটামুটি অ্যানিমেশনের ব্যাপারে আসলে খুব যে বেশি কিছু ইউনিভার্সিটিতে শিখার নাই, আর এটা মোটামুটি বুঝে ফেলছি। তো এখন ডিজিটাল মার্কেটিংটা যেহেতু কিছুই পারি না অলমোস্ট, তো ইউটিউব থেকে ক্লায়েন্ট পাওয়াটা কতটুকু ভাই? ইউটিউব থেকে ক্লায়েন্ট এখন ঘটনা হচ্ছে, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখি আমরা, নয়েজ আসে ভাই। হ্যাঁ জি রেজা ভাই বলেন। আসলে ভাই আমরা এই যে এখানে যে ম্যাটেরিয়ালটা যে দিলাম এটা সাদা দিছিলাম, হ্যাঁ কিন্তু হচ্ছে যখন আমরা কালার জোন চেঞ্জ করলাম তখন লাল হয়ে গেল, হ্যাঁ, কিন্তু ওটা তো হচ্ছে লেয়ারে তো সাদাই দেখাচ্ছে। সমস্যা কি দেখবেন তো, এইখানে লেয়ার দেখা তো কাজ নেই, ম্যাটেরিয়াল দেখা তো কাজ নেই। ম্যাটেরিয়ালের মধ্যে কি দুইটা কালার দেখানো সম্ভব? দেখতে তো পারবেন একটাই, এই জন্য ওটা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, ম্যাটেরিয়ালে যেটা দেই সেটা তো যদি আমরা কালার চেঞ্জ করি ম্যাটেরিয়ালে তো বোঝা যায় যে এটা কোন কালার দিলাম। না এটা মোগ্রাফের কালার থেকে কালারটা নিবে, বুঝছেন? আমি যদি এটাকে মারি তাহলে এখানে মোগ্রাফের ভিতরে যে কালার সে কালারই ও নিয়ে নিবে, বুঝতে পারছেন? তো আপনি মোগ্রাফের ভিতরে কালার চেঞ্জ করবেন, এই ক্ষেত্রে টোরাস ফিল্ডের ভিতরে কালার ম্যাপ এটা দিয়ে লাল কালারটা চেঞ্জ করবেন। আর সাদাটা হচ্ছে অরিজিনাল ক্লোনার থেকে আসতেছে, তো ক্লোনারের ভিতরে ট্রান্সফর্ম, এইটার মধ্যে হচ্ছে যে কালার দিবেন সেটা হলো সাদার কালারটা। সো আমি যদি এটা ব্লু দেই, দেখেন এটা ব্লু হচ্ছে, আর এটা আসতেছে ফিল্ড থেকে, সো ফিল্ডের ভিতরের কালার। ওকে, সো এখানে আপনি যে কালার দেখবেন ম্যাটেরিয়াল আপনার ওই কালারটাই পিক করবে। অলরাইট, এখন আমরা সেম কাজটা যদি রেডশিফটের সাথে করতে চাই, তাহলে আমরা রেডশিফটের লেআউটে চলে যাব সবার আগে। একটা মিনিট, উইন্ডোজ কাস্টমাইজেশন, লোড লেআউট, এইখান থেকে আমরা লোড করতেছি। এটা আপনাদেরকে দেওয়া আছে অলরেডি আপনাদের প্রজেক্ট ফাইলের মধ্যে বা ক্লাস ভিডিওজের মধ্যে থেকেই আমি নিলাম। ওকে, চলে আসছে। সিরাজাম মনির ভাইয়ের প্রবলেমটা আমি আসলে বুঝতে পারিনি, আমরা ক্লাসের পরে দরকার হলে দেখবো নি। এখান থেকে সবার আগে রেডশিফট করে দেবেন, অ্যান্ড দেন তাহলে রেডশিফটে রেন্ডার হওয়ার কথা। হ্যাঁ, দ্যার ইজ নো আদার ওয়ে। আর এখান থেকে অ্যাডভান্সে গেলে আপনি সব সেটিংসগুলো দেখতে পারবেন। থ্রেশহোল্ড আপনার অনেক কম ছিল, যার ফলে হয়তো অনেক টাইম নিচ্ছিল, ওটা তো আমি ঠিক করে দিছি। আচ্ছা, যাই হোক, এখন আসেন আমরা এটাতে রেডশিফটের ম্যাটেরিয়াল মারার চেষ্টা করি। তো নিউ রেডশিফট ম্যাটেরিয়াল নিলাম একটা, অ্যান্ড এটাকে আমরা অ্যাপ্লাই করলাম টোরাসের মধ্যে। অবভিয়াসলি এটাও কিন্তু ওই যে গ্রে করে দিচ্ছে সব কিছু। কেমনে আমরা এটাকে ওই নীল এবং লাল কালারটা পরাইতে পারি, রিড করাইতে পারি, সেটা একটু বুঝতে হবে। তো এক তো দেখেন, এটা আমি বহুবার আপনাদের দেখানো হয়েছে। হ্যাঁ, ক্যামেরা কিন্তু অনেকগুলো অফ হয়ে গেছে, বহুবার দেখানো হয়েছে। C4Dর মধ্যে যা যা সিস্টেম আছে সব কিছু রেডশিফটে করতে পারবেন এই C4D শেডারের মাধ্যমে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু এই যে সিনেমা 4Dর সব কিছুই আছে। তাহলে এখান থেকে মোগ্রাফ ক্লোনা এই কালার শেডার আমরা নিতে পারি,
ঠিক আছে, দেন এটাকে আমরা ওটার কালারের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য এটাকে আগে টেক্সচারে কনভার্ট করতে হবে। C4D শেডারকে অলওয়েজ টেক্সচার ট্যাগের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। এটা বহুবার দেখানো হয়েছে, অসংখ্যবার। সো এটা অপশন একটা, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। আর এটাকে দিব কালারের মধ্যে, হ্যাঁ, ডিফিউজ কালার। এমনি দিলেও হয়, অমনে টান দিয়ে আনলেও হয়, একই কথা। দেখবেন এখন এখানে নীল কালো পেয়ে যাওয়ার কথা, আই গেস। সো লেটস সি। আচ্ছা, কোনো লাইট হয়তো বা নাই, এই জন্য হয়তো পাচ্ছে না বা দেখতেছি না আমরা। এটা লাইট দিয়ে দিই। উইন্ডোজ দিছি তো, উইন্ডোজ দেওয়ার পরে আসলে তেমন কিছু এখনো দেয়া হয় নাই, এটা একটা সমস্যা। আমার অ্যাডগুলোও দেওয়া হয় না, প্লাগ ইন টাগিন কিছুই সেট করা হয় না এখানে এখনো। আপাতত জাস্ট একটা ডোম লাইট নিয়ে নিই। আচ্ছা, স্টিল কিন্তু আমরা কালো দেখতে পারতেছি, তার মানে এটা এভাবে হবে না। আদারওয়াইজ বাকি সব কিছুই C4D শেডারে মোটামুটি এভরিথিংয়ে আপনি ডাইরেক্ট এখানে দিয়ে এভাবে কাজ করাইতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে মোগ্রাফ শেডারকে রিড করার জন্য আর বাই ডিফল্ট একটা টুল মানে নোডও আছে, অ্যাজ পার আই রিমেম্বার। ওটার নাম হচ্ছে ইউজার ডেটা, কালার ইউজার ডাটা, হ্যাঁ এইটা। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাট্রিবিউট নেম নিব মোগ্রাফের কালার, এটাকে আমরা দিব ওইটার কালারের সাথে অ্যাড করে। ওকে, আই হোপ সো, তাহলে এটা রিড করতে পারবে। লেটস সি, দেখছেন আসছে ক্লিয়ার। এখন আপনি এইটার উপরে বা যা যা অ্যাড করতে চান করতে পারবেন, সমস্যা নেই। আমি এটা ফেলে দিচ্ছি, এটা এই ক্ষেত্রে তাহলে কাজ করবে না। আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম আর কি, সবই তো কাজ করে, এটা করে কিনা দেখলাম, বাট এটা করবে না, বুঝে গেল। নতুন জিনিস শিখলাম, সমস্যা নেই। বাট এটা না আরও জোস, রেডশিফটে আরও জোস কাজ করা যায়। যেমন ধরেন আপনি এটাকে লাল নীল না রেখে সাদা কালো রাখেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, একটু অ্যাডভান্সে ঢুকতেছি। সাদা কালো কেমনে রাখবো? ক্লোনারের ভিতরে দিব সাদা, হয়ে গেল সাদা। আর টোরাসের ভিতরে দিব কালো, সাপোজ এই, হয়ে গেল কালো। ওকে, বোঝা যাচ্ছে কিন্তু। আমরা ইনফ্যাক্ট এটাকে ব্যাক এন্ডে দেখতে চাই না, সো এই যে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড এটা অফ করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে না, লাইট আসবে কিন্তু লাইট দেখা যাবে না। আচ্ছা, সো সাদা কালো আসতেছে, ভেরি গুড। দেখতে তো আবার বোর্ডের মতন লাগতেছে কিছুটা। বাট কীভাবে আমরা এটাকে দুটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালে কনভার্ট করতে পারি? লাইক ধরেন সাদাটা আমি চাই গোল্ড, লালটা আমি চাই মেটাল বা অ্যালুমিনিয়াম, তাই না? দুই ধরনের ম্যাটেরিয়াল হবে, সেটা কেমনে করবো? এটাও কিন্তু পসিবল, এটা স্ট্যান্ডার্ডও পসিবল। একটু নিজে রিসার্চ করে নিয়েন, কেমনে করে আমার মনে নেই, আমি যেহেতু খুব কম ইউজ করছি স্ট্যান্ডার্ড, বা এখন তো করিই না বলতে গেলে। আচ্ছা, তাহলে দেখেন আগে এইভাবে কাজ করার জন্য আপনাকে সবার আগে এটা সাদা কালো কিন্তু বানানো লাগবে, অন্য কোনো কালারে কাজ করবে না। সাদা কালো বানানো মানে কি, এটা এখন একটা মাস্ক হয়ে গেল না, তাই না? ফটোশপে আমরা কাজ করছি না মাস্কের, সাদা এবং কালো থাকে, তাহলে এটাকে আমরা মাস্ক হিসেবে ইউজ করবো। এখন আপনারা বলেন আমাকে, মাস্ক কোন নোডে ইউজ করে রেডশিফটের মধ্যে? ম্যাটেরিয়ালকে ব্লেন্ড করার জন্য একটা নোড আছে না, কি নাম বলেন? হ্যাঁ হ্যাঁ, এই কঠিন অবস্থা। আমরা গত ক্লাসে না তার আগের ক্লাসে দেখলাম না, স্ক্র্যাচেস দিছি এটার উপরে, একটা একটা করে লেয়ার বানাইছি একটার উপর একটা, মনে নাই? কোন নোটের মধ্যে সবগুলা বসেছি। ক্লাস যে বাসায় প্র্যাকটিস করি না, সব বেরোচ্ছে এখন। হ্যাঁ, ম্যাটেরিয়াল ব্লেন্ডার, হ্যাঁ হ্যাঁ, এই কঠিন অবস্থা। বাম ব্লেন্ডার না? হ্যাঁ হ্যাঁ, বলে দেওয়ার পরে মনে পড়ে, এখন এরকম সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটাতে কানেক্ট করবো এটার সাথে Ctrl+C। আচ্ছা, আমার শর্টকাটগুলোও সব গেছে, সবই এখন নতুন করে সেট করা লাগতেছে, যেহেতু উইন্ডোজ দিছি। কাস্টমাইজেশন, কাস্টমাইজ কমান্ড, কানেক্ট, আপনারাও দেখে নিতে পারবেন, ভালো হইলো। কানেক্ট নোড টু আউটপুট, এই যে এটার মধ্যে আমি শর্টকাট দিয়ে রাখি Ctrl+C অ্যাসাইন, ব্যাস। তাহলে আমি এখন যে নোডই ধরবো Ctrl+C চাপলে ওইটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে আউটপুটের সাথে। ওকে, তাহলে ম্যাটেরিয়াল ব্লেন্ডার আমার আউটপুটের সাথে কানেক্টেড হলো, ভেরি গুড। এখন আমার দুইটা ম্যাটেরিয়াল লাগবে ফর অবভিয়াস রিজন, দুইটার মধ্যে তো ব্লেন্ডটা করবো, তাই না? তো আমি একটার মধ্যে দিলাম হচ্ছে আমার গোল্ড, আমি প্রিসেটই দিলাম গোল্ড, ঠিক আছে। আর একটার মধ্যে আমরা প্রিসেট দিলাম হচ্ছে কি, ধরেন অ্যালুমিনিয়াম। ওকে, কুল, সবাই খুশি? আচ্ছা, আমরা এটাকে দিলাম বেস প্লেট হিসাবে, বেস ম্যাটেরিয়াল গোল্ডটাকে, আর অ্যালুমিনিয়ামকে দিলাম এটার উপরে লেয়ার 1। বাট লেয়ার 1টা কোথায় দেখা যাবে সেটাই তো সে জানে না, এটা আসবে আমার এখান থেকে, সাদা কালোর ডাটা থেকে, ঠিক আছে? মনে আছে? কিছু মনে পড়তেছে এখন? থোড়া নাকি? যারা আগের ক্লাসের ভিডিও দেখেন নাই, অবশ্যই আগের রেকর্ডিংটা ভালো করে দেখবেন,
তারপর আজকের ক্লাস করবেন। লেয়ার 1 ব্লেন্ড কালার হিসেবে আমরা দিয়ে দিলাম এইটা, এটা গুছিয়ে আনি। না ইট শুড বি দেয়ার, বাট স্টিল এটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আই ডোন্ট নো। আচ্ছা দেখি কেন দেখা যাচ্ছে না। ইট শুড বি দেয়ার। Strange. Additive. Pop. অ্যালুমিনিয়াম। ও দেখেন অ্যালুমিনিয়ামের কালারের ওয়েটটা 0 করা। কালারের ওয়েট 0ই থাকবে মনে হচ্ছে। একটু আমরা এটাকে ডিরেক্ট কানেক্ট করে দেখি এটা কি অ্যালুমিনিয়াম পাইছে কিনা। পাইছে অ্যালুমিনিয়াম, তাহলে তো সমস্যা নাই। আমার জানা মতে দিস ওয়াজ দ্য, এই দেখেন এখন হয়ে গেছে। আমি কিন্তু কিছু চেঞ্জও করি নাই। মাঝে মধ্যে এটা রেড শিফটে বাঘ ভাল্লুক থাকে, আমি কিচ্ছু চেঞ্জ করি নাই। হ্যাঁ, জাস্ট একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি, মানে অফ করে অন করছি বেসিক্যালি। হয়ে গেছে দুইটা, কিন্তু দুই ম্যাটেরিয়াল হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? একটা অ্যালুমিনিয়াম, একটা গোল্ড। এখন দিস কুড বি এনিথিং। আপনি গোল্ড ম্যাটেরিয়ালের মধ্যে অন্য যে কোনো কিছু বসাতে চান বসাতে পারবেন। আপনি এখানে অ্যালুমিনিয়ামের বদলে অন্য যে কিছু বসাতে চান বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই, চিল পুরাই ক্লিয়ার। এটা কিন্তু অ্যালুমিনিয়াম, লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না। লাইটিংটা খুবই মানে সব দিক থেকে সেম লাইটিং দিচ্ছে। আমরা লাইটিংয়ের মধ্যে খুব ঝটপট HDRI লিঙ্ক প্লাস ট্যাগ অ্যাড করতে পারি। এটাকে টেক্সচারের সাথে লিঙ্ক করে দিলে ব্যাস সুন্দর একটা আহা ঝাকাশ লাইটিং, এক ক্লিকে দারুণ লাইটিং। ঠিক আছে, 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 100 টাকায়। পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এখন আর 100 টাকা পাওয়া যাবে না, বাজেটের ইউনিটের দাম বাড়ায় দিছে। আরে ওই লাইটগুলো ভালো না, একদমই ভালো না, ওটা কিনেন না, এমন ফালতু বুঝছেন। ওটার মধ্যে কোনো রেজিস্টারও থাকে না, মানে আর ওটা ভারী বানায় ভিতরে হচ্ছে যে মোটা একটা এয়ার পাত দিয়ে লোহার পাত দিয়ে এটাকে ভারী বানানো হয়। ওগুলা আনার 5-6 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়, বুঝছেন, ফালতু জিনিস। তো আমাদের দেশে তারপরে এগুলো ভালো বিজনেস। কেন আমি বলবো ভালো বিজনেস? কারণ এগুলোতে প্রফিট সেই রকম হয়। আমাদের দেশে মানুষজনের হচ্ছে গিয়ে খালি সস্তা পাইলেই দৌড় দেয়, এটা একটা বড় সমস্যা। মানে কোয়ালিটি বুঝে খুব কম মানুষজন, সস্তা পাইলে দেন ভাই, এটা একটা বড় প্রবলেম, বুঝছেন। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে এখানে কিন্তু ডান। কারো কোনো কোশ্চেন আছে রেড শিফটের শেডার নিয়ে? তাহলে আছে। আচ্ছা আমরা কি ট্রাই করব স্ট্যান্ডার্ডও এরকম দুইটা ম্যাটেরিয়ালকে একসাথে করার? হ্যাঁ ট্রাই করতে পারি, কিন্তু ভুল ভালো হইতে পারে, কিন্তু এটা বলে রাখলাম যেহেতু আমি করি না স্ট্যান্ডার্ডে, ট্রাই করে দেখি। হ্যাঁ আচ্ছা, স্ট্যান্ডার্ডের মধ্যে দুইভাবে লেয়ারকে ব্লেন্ড করা যায়। এক তো হচ্ছে আমার লেয়ার শেডারই আছে, এটার মধ্যে সব একদম পুরো ফটোশপের মতন আপনি 1000টা লেয়ারকেও একটার সাথে এটা ব্লেন্ড করতে পারবেন, অনেক বিরাট অপশন এটা। বাট যদি আমি শুধু 3টা লেয়ার নিতে চাই তাহলে ফিউশনটা বেটার আমার কাছে মনে হয়েছে। ফিউশন শব্দের মানেও হচ্ছে মিক্স করা, সাম কাইন্ড অফ। আচ্ছা ফিউশনের মধ্যে যদি যাই, গেলাম ফিউশনের মধ্যে গিয়া দেখেন এখানে 3টেই চ্যানেল। হ্যাঁ আমরা ইউজ মাস্ক অন করে দেবো, তাহলে 3টা চ্যানেল অন হবে, এমনিতে 2টা থাকে বাই ডিফল্ট। আচ্ছা প্রথমে আমরা দিলাম বেস চ্যানেল। বেস চ্যানেলে আপনি যে কোনো ইমেজ টিমেজ যে কোনো কিছু দিতে পারেন। আমরা জাস্ট একটা কালার দিলাম, নাথিং এলস। কালার দিব কিভাবে? ওয়েট, ব্যাকে যান, সরি, এখানে ফিউশনের মধ্যে ঢুকলাম, এই যে শেডার, এখানে আমরা দিলাম হচ্ছে একটা কালার শেডার। আমরা যদি এটার ভিতরে ঢুকি, কালার দিব কেমনে? সরি, কালার দিব কেমন এটার মধ্যে? আচ্ছা সরি, কালার শেডার না, শুধু যেটা কালার আছে এটা কালার দিবেন, দেন এটার মধ্যে যে কোনো কালার দিলেন। ধরেন আমরা বুঝার সুবিধাতে, যেহেতু অরিজিনালি আমরা এখান থেকে নীল লাল পাচ্ছি, এখানে অন্য কিছু দিই যাতে বোঝা যায় যে দুইটা কোনটা থেকে আসলে কালারটা নিচ্ছে। সো আমরা এখানে দিলাম ধরেন গ্রিন, আর আরেকটা কি কালার দেওয়া যায়, পিঙ্ক টাইপের কিছু দিব। তো আমরা গ্রিন নিলাম বেস হিসাবে, আর উপরে দিলাম হচ্ছে এটারে, এখানে আরেকটা কালার নেবেন, এখানে দিলাম ধরেন পিঙ্ক টাইপের। হ্যাঁ তো 2টা কালার আমরা নিলাম, ভেরি গুড, ঠিক আছে। আমরা এখন এটাকে মেরে দেবো, এখানে এটাকে মেরে দিলাম এখানে। ওকে, সো আমরা কিন্তু শুধু গ্রিন দেখতেছি, কারণ রেডটা কোথায় বসতে হবে সে জানেই না, বুঝতে পারছেন।
বাট আমরা যদি এটার ভিতরে যাই, আবার এটার ভিতরে যাই, এখানে মাস্ক চ্যানেলের মধ্যে আমরা এবার যদি হচ্ছে কালার শেডার নিলাম, মোগ্রাফের ভিতর থেকে কালার শেডার নিলাম, তাহলে এইটা এখন মাস্কের মতন কাজ করার কথা। দেখেন হয়ে গেছে, ট্রাই করলাম, হয়ে গেল। বুঝছেন, আমার নিজেরও জানা ছিল না এটা এমন হবে। কথা বুঝছেন? তো এগুলো হচ্ছে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনি নিজের রাস্তা বাইর করে ফেলতে পারবেন। কথা কি ক্লিয়ার? এখন কিন্তু আপনি এই জায়গায় কিন্তু যে লালই দিতে হবে বা পিঙ্কি দিতে হবে কোনো কথা নাই। আপনি কিন্তু যে কোনো শেডার দিতে পারবেন, যে কোনো ইমেজও লোড করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? লোড ইমেজ দিয়ে ইমেজও লোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি অলমোস্ট লাইক দুইটা ম্যাটেরিয়ালকে আমরা এখানে ডাইভার্ট করলাম। আর আমরা এই টোরাস ফিল্ডের যে সাদা কালো এটা ছিল ওটা দিয়ে আমরা মাস্কিং করে দিলাম। হ্যাঁ, যাদের কাছে একটু কমপ্লেক্স লাগতেছে তারা রেকর্ডেড ভিডিওটা আবার ভালো করে দেখবেন, তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ। প্যারানাইট চিল। ওকে, ভেরি ইজি। ইনফ্যাক্ট আপনারা দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? নট লাইক যে কালার খালি আপ ডাউন হচ্ছে তাই না, দেখছেন যেভাবে ইফেক্টটা পড়তেছে এটা আস্তে আস্তে গ্রিন হচ্ছে। সি এটা কিন্তু কি মাঝখানে ট্রানজিশন পিরিয়ডে আছে, বুঝতে পারছেন? নোটিস পিরিয়ডে আছে। হ্যাঁ, যখন এটা অতিক্রম করে ফেলাইলো তখন এটা পুরো গ্রিন হয়ে গেল। সি আবার যখন বের হওয়ার সময় নোটিস পিরিয়ডে থাকবে, দেখছেন এগুলো নোটিস পিরিয়ড আছে। হ্যাঁ, সো খুবই নাইস। কিন্তু তাহলে আপনি দুইটা কালারের ভেরিয়েশন যদি দেখাতে চান কোনো প্রোডাক্টের, তাহলে এইভাবে দেখাতে পারবেন না? ইট উড বি ভেরি ইজি, নাকি? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, ভাই মোগ্রাফের এত কমপ্লিকেটেড সিস্টেম আমরা ইউজ করবো কই? এখন এটার আনসারটা না আমি আজকের ক্লাসে দিতে পারবো না, এই প্রশ্ন যদি করেন আমাকে। আর 2-3টা ক্লাস ওয়েট করেন, আমরা এরপরে ডাইনামিক্স, সিমুলেশন, অ্যানিমেশন যখন কমপ্লিট করবো না, তখন দেখবেন খেলা পুরা গরম। বুঝছেন? এই 3টা ক্লাস পুরা কোর্সেরই মধ্যে বলতে গেলে, এই 3টা ক্লাস আর মোগ্রাফের 2টা ক্লাস, এই 5টা ক্লাস বলতে গেলে আমাদের পুরা কোর্সের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ক্লাসেস। হ্যাঁ, এগুলো না বুঝলেও খুব ক্ষতি নেই, আপনি এগুলো ছাড়াও খুব ভালো কাজ করতে পারবেন। আমার অনেক কাজ এগুলো ছাড়া, কিন্তু এগুলা করতে পারলে আপনি আসল 3Dর মজাটা নিতে পারবেন। কথা বুঝছেন? হ্যাঁ, বলেন। আপনি যেটা বলেন না, আমার এরকম যে কনফিউশন যে এগুলো আমরা কোন জায়গায় ব্যবহার করব। হ্যাঁ, গুড কনফিউশন। গুড কনফিউশন। আর 2টা দিন ওয়েট করবো আমরা, তারপরে নিজেরাও বুঝতে পারবো আর আমি এক্সাম্পলও দেখাবো, সমস্যা নেই। এই যে ডাইনামিক আর সিমুলেশনের সাথে একসাথে ইউজ করতে হবে মোগ্রাফটা, বুঝতে পারছেন? আমি তো তাও এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝাচ্ছি। ইমাজিন করেন, একটু ক্রিয়েটিভ জায়গায় আসছেন, কিছুটা তো ইমাজিন নিজেরও করতে হবে। ধরেন এই কোণের জায়গায় আপনি শ্যাম্পুর বোতল দিলেন, শ্যাম্পুর বোতলের 2টা ভ্যারিয়েশন, একটা লাল একটা নীল, হতে পারে না? তাহলে আপনি এরকম করে একটা অ্যানিমেশন দেখাই দিই পারেন যে হ্যাঁ সবগুলো এরকম হয়ে গেল, বা আগে লাল ছিল এখন নীল নতুন প্যাক হচ্ছে, এরকম দেখাইতে পারবেন না? পারবেন না? এটা টোরাসের জায়গায় স্ফিয়ার করে দিবেন তখন। আমার মাথায় ঘুরতেছিল লিপস্টিকের চিন্তা ভাবনা করতেছে, এই যে পিঙ্ক কালার আর সবুজ কালার। যেটাই কালার হোক সমস্যা নাই, প্রোডাক্ট দিয়ে আপনি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে স্ফিয়ারটা নাই, আস্তে আস্তে নিচে স্ফেরিক্যাল ফিল। হ্যাঁ, এখন দেখেন, এখন কিন্তু গ্রিন পুরা হয়ে থাকবে, দেখছেন? আমরা পজিশন চেঞ্জ করছি দেখে পজিশনও চেঞ্জ হচ্ছে, আপনি ধরেন করলেন না, তাহলে এক ম্যাটেরিয়াল থেকে আরেক ম্যাটেরিয়ালে কি শিফট হয়ে গেল? বুঝে গেছেন ব্যাপারটা? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা আচ্ছা, আপনারা যদি এখন অনুমতি দেন তাহলে আরও কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা ট্রাই করবো, বাট এগুলো পুরাই এক্সপেরিমেন্টাল হবে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল হবে। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্টাল হবে কেন আগে থেকে বলে আসছি, কারণ এক্সপেরিমেন্টাল জিনিসে ভুল হইতেই পারে, এটা খুব স্বাভাবিক, বুঝছেন? এটা নিয়ে আবার আমাকে জাজ করা যাবে না, আরে ফিরোজ ভাই কি পারে না কিছু। হ্যাঁ, তাহলে ওই চিন্তা করলে আবার আমি আবার এক্সপেরিমেন্টাল জিনিস দেখাবো না, বুঝছেন? জাজ করা যাবে না এখানে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল জিনিসে যাওয়ার আগে আরো 2টা আমাদের টপিকের জিনিস আছে, ওগুলো একটু কভার করে নিই, তারপর আমরা এক্সপেরিমেন্টালে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এই দুটো অফ করে নিই। ভার্টেক্স ম্যাপ অ্যানিমেশন। তো ভার্টেক্স ম্যাপ অ্যানিমেশন আমরা গতদিনও দেখছি, যে স্কালের একটা হোমওয়ার্কও দিছি আপনাদের, তাই না? এনবি চাপলাম 25x25, বা আরো বেশি করতে পারবো, 50x50 করি, 50x50 দান। এটাকে এডিটেবল বানায় ফেলবেন, সি চেপে যে কোনো একটা ফেস ধরবেন, সিলেক্ট, সেট ভার্টেক্স ওয়েট, ওকে, মনে আছে তো? দেন ভার্টেক্স ওয়েটের মধ্যে গিয়া ইউজ ফিল্ড, ফ্রিজ অলরেডি আছে, আমরা দিলাম হচ্ছে স্ফেরিক্যাল ফিল্ড, ওকে, ছোট করে দিই।
এটাকে অ্যানিমেশন করতে পারেন খুবই সিম্পলি। ধরেন 30 নম্বর ফ্রেমে থাকা অবস্থায় এটার কোঅর্ডিনেশন y বরাবর এখানে থাকবে, হ্যাঁ, বাট 0 থাকা অবস্থায় এটা একটু উপরের দিকে থাকবে। কি ফ্রেম দেন, ওকে। তাহলে কি হলো, উপর থেকে নিচে এসে টাচ করলো, তাই তো। আমি চাই টাচ করার পরে চারদিকে ছড়া যাবে। কিভাবে করবো আপনারা বলেন ভার্টেক্স ম্যাপের মধ্যে? বলেন বলেন, মাইক্রোফোন অন করে বলতে হবে। বলেন 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 না ভাই, কেউ কি বলবেন? এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবো এরকম। না না না, এটা অটোমেটিক গ্রো করবে চারিদিকে। কি রে ভাই, গতকাল ভাই ফেস করতে হবে। ওটা আসলে এটা স্কেলটা বাড়াই দেবো গ্রো করতে হবে এই যে ফ্রিজের মধ্যে। কি রে ভাই, এগুলা কতবার দেখালাম আপনাদের, আপনারা যদি বাসাতে প্র্যাকটিস করেন না, আজকে সব প্রমাণ বেড়ে যাচ্ছে। কথা বুঝছেন? আমি স্কালের একটা কাজ করে দেখালাম না, যে কঙ্কালের মধ্যে ফুল উঠতেছে। আমি হচ্ছে একটা এয়ার মধ্যে দেখাইছিলাম, প্লেনের মধ্যে অর্গানিক ভাবে চারিদিকে গ্রো করতেছিল। কিভাবে? এটাকে গ্রো করার মাধ্যমে। এখানে গ্রো করলে এবার অটোমেটিক দেখবেন যে এটা টাচ করার সাথে সাথে চারিদিকে ছড়াই যাবে। এই যে সে আন্ডারস্ট্যান্ড। এটাকে আরো অনেক সুন্দর করে করা যায়। ধরেন আমি এটার মধ্যে একটা নয়েজ ফিল্ড দিই, আর একটু অ্যাডভান্স দেখাচ্ছি, হ্যাঁ, একটু এক্সপেরিমেন্টও করে দেখাই আপনাদের। ধরেন র্যান্ডম ফিল্ড দিলাম একটা, র্যান্ডম ফিল্ডও থাকে, শেডার ফিল্ডের মধ্যেও থাকে, একটা দিলেই হয়। অ্যান্ড আমরা এখানে একটা মিনিট, নয়েজ টাইপ নয়েজই আছে তাই না, র্যান্ডম তো না, র্যান্ডমও দেওয়া যায় না, নয়েজই দিই। আচ্ছা, নয়েজ না দিয়ে আমরা র্যান্ডমই দিই, র্যান্ডমের কন্ট্রাস্টটা ভালো পাচ্ছে। এখন যদি এটা দিয়ে ওটাকে মাস্ক করতে চাই তাহলে কি করা যায় আমরা? আচ্ছা, মেবি এমনিতেই হবে, দেখি, লেটস সি, শুরু থেকে যাই। না, এমনিতে হবে না, এমনিতে হবে না, করা লাগবে। আচ্ছা, এটাকে এটা দিয়ে মাস্ক করবো তাই না? কেমনে জানি করে, বুঝলেও তো গেছি। ক্লিপ ক্লিপ করলে মনে হয় উপরে দেওয়া লাগবে, লেটস সি। হ্যাঁ, হয়ে গেছে। সি, তাহলে র্যান্ডম ফিল্ডটাই গ্রো করতেছে এখন, বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই আপাতত। যাই হোক, এখন আমরা ঘটনা হচ্ছে এই জিনিসটাকে টেক্সচারে কেমনে দিব। সাপোজ আপনি শ্যাম্পুর অ্যাডটাই আবার চিন্তা করেন। শ্যাম্পুর অ্যাডে আপনি দেখাচ্ছেন এটা আপনার চামড়া, আপনার মাথার চামড়া, ঠিক আছে। এটার মধ্যে আপনার শ্যাম্পুর একটা ফোঁটা পড়লো, ওইখানে কি পুরো মাথাটা মসৃণ হয়ে গেল, ত্বকটা মসৃণ হয়ে গেল, বা ত্বকটার টেক্সচার চেঞ্জ হয়ে গেল, কথার কথা। তাহলে কি এটার জন্য আপনাকে অবশ্যই ম্যাটেরিয়ালের সাহায্য নিতে হবে। তো আমি বাইরে এলাম এখান থেকে, একটা নতুন ম্যাটেরিয়াল নিলাম, আমি প্লেনের মধ্যে মারলাম, ঠিক আছে। এখানে যাব, এখন দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে ব্লেন্ড করব। কি নোট লাগবে আপনারা বলেন? ভেরি গুড, মাত্রই দেখালাম নাকি। ম্যাটেরিয়াল ব্লেন্ডার, ব্লেন্ডারের মধ্যে ধরেন আমরা একটা নিলাম, স্কিন কি আছে নাকি এখানে, স্কিন ধরেন গোল্ডই নিলাম। আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখাচ্ছি। এখন আমরা প্রজেক্টের তো ঢুকবো। এটাকে দিলাম বেজ ম্যাটেরিয়াল হিসেবে, আর ম্যাটেরিয়াল ব্লেন্ডারকে কানেক্ট করলাম আউটপুটের সাথে। আরেকটা ম্যাটেরিয়াল লাগবে, এটাকে নিলাম আমরা অ্যালুমিনিয়ামই নিলাম, হ্যাঁ। তো আগেরটাই ম্যাটেরিয়াল নিতে পারতাম আসলে, দিলাম। কিন্তু এখন আমরা মাস্ক হিসেবে কি দিব? ভার্টেক্স ম্যাপটাকে দিব। ভার্টেক্স ম্যাপকে তো আসলে ডিরেক্টলি এখানে আনা যাবে না। হ্যাঁ, কি কাহিনী, এত ডিরেক্টলি চলে এসছে, কঠিন অবস্থা, ডিরেক্টলি চলে আসছে। আই ডোন্ট নো যে ডিরেক্টলি চলে আসলো এটা কিভাবে করা যাবে। না না, এটা করা যাবে না। আচ্ছা, আই হ্যাড নো আইডিয়া যে এটা ডিরেক্টলি এমনি আসবে। আচ্ছা, যাই হোক, শিফট সি চাপেন, এখানে ভার্টেক্স ম্যাপের আলাদা একটা নোড আছে, একটা C4D ভার্টেক্স ম্যাপ আছে, আর একটা ভার্টেক্স অ্যাট্রিবিউট আছে। আমরা C4D ভার্টেক্স ম্যাপটা নিব, হ্যাঁ। এটার মধ্যে হচ্ছে যে আমাদের এই ভার্টেক্স ম্যাপটাকে লিঙ্ক করব, অ্যান্ড দেন আমরা এটাকে কানেক্ট করব মাস্ক হিসেবে, লেয়ার 1 মাস্ক। নাও ইট শুড ওয়ার্ক, লেটস সি। কিছু একটা প্রবলেম হয়েছে তাই না? শুরু থেকে পুরাটা ছড়া আছে কেন? এখন ঠিক আছে, ওকে। আমরা রেন্ডার দিয়ে দেখি এখন। এই যে দেখেন, সি, বুঝা যায় যে মাঝখান দিয়ে অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে, দেখা যায় যে আপনার ছড়াচ্ছিল, এটা ওইভাবে ছড়াচ্ছে। আপনি উল্টা রেজাল্ট চাইলে এটার ভিতরে যে
এই যে ভার্টেক্স ম্যাপকে ইনভার্ট করে দিতে পারেন, ইনভার্ট এখানেও করা যায়, দেখেন উল্টা হয়ে গেল। সেই আপনি যদি র্যান্ডম না চান আপনি চাইলে র্যান্ডম ফিল এখানে অফ করে দিতে পারেন, স্মুথ আসবে, মসৃণ আসবে। আবার শুরু থেকে করতে হবে অবভিয়াসলি, যেহেতু এটা সিমুলেশন। আর দেখেন একদম মসৃণভাবে এখন সে চারিদিকে ছড়াচ্ছে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন অ্যানিমেশনটা তাহলে হইলে কেমন লাগবে? এখন আপনি ইমাজিন করে নেন আগের ম্যাটেরিয়ালটার মধ্যে আপনি বাম্প ম্যাপ দিবেন, উবড়ো খাবড়ো খ্যাবলা খুবলা, আর পরেরটার মধ্যে রাখবেন কি মসৃণ। বুঝছেন না? আপনাদের আবার সব কিছু আসলে কইরা দেখান লাগে, এটা একটা প্রবলেম। আপনারা ইমাজিন করেন না কিছু জিনিস। ক্রিয়েটিভ ফিল্ডে আসছেন ভাইয়ারা, একটু তো ইমাজিন করার শক্তি রাখতে হবে। বাম্প ম্যাপ নিলাম গোল্ডের মধ্যে, না গোল্ড না তো সিলভার, এটা কোনটা? এটা গোল্ড, তাহলে সিলভার অ্যালুমিনিয়াম যেটা আছে ওইটার মধ্যে আমরা বাম্প ম্যাপ দিলাম, এবং বাম্প ম্যাপ হিসেবে আমরা C4D শেডার থেকে একটা নয়েজ নিলাম, C4D শেডার থেকে একটা নয়েজ নিলাম, নয়েজ সাদা কালো একটা উব্রো খাবড়ো ম্যাপ। এখন এটাকে আমরা কানেক্ট করবো টেক্সচার দিয়ে। তাহলে এটা যাবে এখানে। এটা বহুবার আপনাদের দেখানো হয়েছে, খুবই সিম্পল একটা জিনিস, কতবার যে দেখেছি হিসাব নেই। এটা অবশ্যই টেক্সচার আকারে আমি দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমরা বাম্প ম্যাপে দিব। বাম্প কোথায় থাকে? ওভারঅল এই যে বাম্প। এখন আমরা যদি শুরু থেকে যাই, একটু সাইডে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ যে অ্যালুমিনিয়ামটা এবড়ো খেবড়ো। দেখছেন অ্যালুমিনিয়ামটা এবড়ো খেবড়ো, আরও এবড়ো খেবড়ো করতে চাইলে আরও করতে পারবেন। আমরা নাম্বার 1 এটাকে ছোট করব। ছোট করার জন্য টেক্সচারের মধ্যে এই যে ইউভি এটাকে বড় করতে হয়। গ্লোবাল স্কেল যত বড় করবেন স্কেল আসলে তত ছোট হবে। আমি 2/2 দিলাম, দেখেন ছোট হচ্ছে বেসিক্যালি। একটা সিম আসতে, সেটা দেখতে বাজে লাগতেছে অবশ্য, কিছু করার নেই, এটা থাকবে। এটাকে তো কোনোভাবে ফিক্স করা যায় বলে আমার জানা নেই। আচ্ছা সমস্যা না, ওটাকে ইগনোর করেন। আমরা মেইন জিনিস দেখি। আমরা যদি বাম্প বাড়াইতে চাই বাম্প ম্যাপের মধ্যে বাড়াইতে পারবো। 2 দিলাম, বাম্প বাড়ছে। তাহলে এবার বুঝতেই পারতেছেন যে টাচ করলো ওই যে ম্যাজিক, দেখছেন ম্যাজিক, দেখছেন মাত্রাই নষ্ট। যদি একটু বেশি অর্গানিক লাগে আপনি কিন্তু এখন এটাকে কাজ করতে পারবেন। র্যান্ডম ফিল্ডের মধ্যে ধরেন আমি র্যান্ডম ফিল্ডটা অন করি একটু অর্গানিক বানানোর জন্য, অ্যান্ড এটাকে আমরা র্যান্ডম স্কেলটা একটু বড় করতে হবে। র্যান্ডম না দিয়ে আমি নয়েজ দিলাম, নয়েজের স্কেলটাকে একটু বড় করলাম, সামথিং লাইক দিস। কন্ট্রাস্ট বাড়ানো যায় না কোনোভাবে? কন্ট্রাস্ট বাড়ানো গেলে খুব মজা হইতো। রিম্যাপিং মিনিমামটাকে আমরা, হ্যাঁ এখানে কন্ট্রাস্ট বাড়ানো যাবে। হ্যাঁ এই যে লাইক দিস, সামথিং লাইক দিস, ঠিক আছে। মানে আমরা দেখাতে চাইতেছি যে কিছু কিছু জায়গা তারপরে হয়তো থেকে যেতে পারে, তাই না? কিছু কিছু জায়গা তারপরে ছুটে যাচ্ছে, বাট খুব সুন্দর করে সে গ্রো করতেছে। যে ম্যাক্সিমাম জায়গাটাকে স্মুথ করে ফেলতেছে, বুঝতে পারছেন? দেখা যায় স্ট্রিমের মধ্যে কি হচ্ছে ঘটনা, জাদুর পরশ নাকি? ছোঁয়া লাগালাম চারিদিকে, করাই করা। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভার্টেক্স ম্যাপ নিয়ে ফয়সাল ভাই কি করতেছেন ভাই? বুঝে বুঝে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন মিয়া ক্লাস বাদ দিয়া। বুঝলো কিছু? কারো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ভাইয়া এটার সাথে একটু ওই যে যখন এটা চেঞ্জ করতেছে কালারটা, তো ম্যাটেরিয়ালটা যে কি হইতাছে ওইখানে পুড়ে যেতেছে কিংবা পুড়ে যেতেছে ধোয়ার মতো এমন আগে একটু করেন না ভাইয়া, আইরি খাইছি রে। বুঝছেন এখন আমরা তো ফিউম টিউম এগুলাতে যাই নেই। ফিউমে গেলে ওগুলা যতটুকু আমার জানা আছে আমি দেখাচ্ছি না এই কোর্সের মধ্যে। হ্যাঁ মানে ইনফ্যাক্ট সিনেমা 4D এগুলো এত ইজিলি করাও যায় না। এগুলো হেভি লেভেলের সিমুলেশনের জন্য হচ্ছে হুডিনি বেটার, বুঝছেন? আমরা সিমুলেশন এখনো যাই নেই, ঢুকিই নেই। আগে টেক্সচার চেঞ্জ করে দেখেন না আমার, একটু খুশি খুশি লাগুক, একটু বুঝি না স্টুডেন্টরা কাজ করতেছে। জিজ্ঞেস করলে তো এইটারই আনসার দিতে পারেন না, ব্লেন্ডারের আনসার দিতে পারতেছেন না। গত 3 দিন যাবত দেখাচ্ছি ম্যাটেরিয়াল ব্লেন্ডার। হ্যাঁ কোনো কথা? আচ্ছা আমাদের পরবর্তীতে আছে সিমুলেশন আছে, পায়রো আছে। পায়রো মানে ধোঁয়া, আগুনে পুড়ে যাওয়া, এগুলা লিকুইড আছে। হ্যাঁ তখন আমরা কিছুটা দেখবো। তারপর আপনি যেটা বলছেন এটা আসলে প্রিটি অ্যাডভান্স, এতটা অ্যাডভান্স আমাদের কোর্সের মধ্যে নাই টু বি অনেস্ট, বুঝছেন? কোনো কোর্সেই নেই, আপনি পাবেনও না আর অন্য কোনো কোর্সে। হ্যাঁ
আচ্ছা যাই হোক আমরা ওই যে ইমাজিনেশন করতে হ্যাঁ কিছুটা ইমাজিনেশন করবেন এবং রিসার্চও করবেন। আমি দেখাই দিব আপনাকে যে আমি যে ভার্টেক্স ম্যাপ দেখালাম না, এবারে ভার্টেক্স ম্যাপটাকে কিভাবে আমি ধোঁয়াতে কাজে লাগাতে পারি। আমরা কোর্সের পর পায়রো পর্যন্ত শেষ হওয়ার পর তারপর আপনি এবার রিসার্চ করবেন যে কিভাবে আমি এটা করতে পারি। ইউটিউবে অলরেডি আছে এটার ভিডিও, বলে দিলাম। হ্যাঁ, খাইটা বাইর করেন। ইউটিউবে উড়ে যাওয়ার ভিডিওও আছে, আবার পায়রোর যেটা সেটাও আছে, বাট দ্যাট উড বি প্রিটি অ্যাডভান্স। এখন দেখার দরকার নাই, আমরা পায়রো পর্যন্ত শেষ করার পর, ক্লাস শেষ করার পরে দেখেন। বাট মেইন কোর কনসেপ্টে ওখানে ভার্টেক্স ম্যাপই ইউজ করতেছে। ভার্টেক্স ম্যাপের গ্রোথ অ্যানিমেশনটাই কোর কনসেপ্ট ইউজ করতেছে। এখন আপনি কোথায় ইউজ করবেন সেটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? আমি আপনাকে বর্ণ দেখায় দিতেছি, সবগুলা বর্ণ আমি শিখাই দিতেছি। এখন বর্ণকে আপনি কিভাবে শব্দ গঠন করবেন সেই রুলস আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শব্দ আপনি কী বানাবেন সেটা আপনার ব্যাপার, বাক্য আপনি কী বানাবেন সেটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? আচ্ছা, সো হ্যাঁ, এটা ভালো হয়েছে। মডেলিং করছেন তাই না? ক্যামেরা অ্যানিমেশন, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। সাউন্ড হইলে আরও মজাটা বুঝে যেত ভালো মতন, বাট ঠিক আছে, ভালো হয়েছে। এটা মাঝখানে মাঝখানে যে থামতেছে, থামাগুলো আমার কাছে বেশ স্মুথ লাগছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই জায়গায় যদি কিছু লিখা থাকতো তাহলে ওই জায়গার থামাটা আসলে জাস্টিফাইড হইতো। ওই জায়গায় কেন থাকছে আমি বুঝতেছি না, থামছে কেন। হ্যাঁ বলেন ফয়সাল ভাই। আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস কবে? ঈদের আগে লাস্ট ক্লাস? আপনারা খালি থাকেন হচ্ছে মানে ছুটির ধান্দায় না? হ্যাঁ, আবার বললে হ্যাঁ। আচ্ছা, 12 তারিখ লাস্ট ক্লাস দিব নাকি? 15 তারিখ তো 15 তারিখ করতে পারবেন আপনারা? 15 তারিখ আপনারা করতে পারলে আমি করাতে পারবো, সমস্যা নেই। না 15 তারিখ করতে পারবো না, 15 তারিখ গাড়িতে থাকবো। তাহলে 12 তারিখ লাস্ট ক্লাস দিব, দিয়া এরপরে হচ্ছে এরপর 22 তারিখ প্রথম ক্লাস। কি কথাবার্তা বলে ওরে আল্লাহ। ও তা তো আর অপশনও তো নাই, তাছাড়া তো অপশনও নাই। হায় হায়, এত 19 হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অলরাইট, মাইক্রোফোনটা অফ রাখি আমরা। আচ্ছা, I liked it, I loved it, খুবই ভালো হয়েছে, বুঝছেন? দেখেন উনি কিন্তু এই যে দেখেন, এখন আমি কি এগুলো বসে বসে টেক্সচার দেওয়া কি আমি দেখাইছি না? আমার পক্ষে দেখানো পসিবল, এটা কোনো মেন্টরের পক্ষে দেখানো পসিবল না যে বসে বসে এগুলো টেক্সচারের ডিটেলস দেখানো। উনি একটু রিসার্চ করে দেখে নিছে, কইরা নিছে, কথা বুঝছেন? এতটুকু এত আপনাদের ভিতর থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, এতটুকু আসতে হবে, এক্সপেক্টও করতে পারি, প্লাস আপনাদের আসতে হবে, না আসলে হবে না, কথা বুঝছেন? দেখেন কত সুন্দর ডিটেলস অ্যাড করছে, বেশ ভালো লাগতেছে জিনিসটা। হ্যাঁ, আর এটাও আমি দেখাইতে পারি নাই, ওই যে ডাইনামিক্সের মতন অটোমেটিক কীভাবে নড়াচড়া করে, তাই না? আমি মনে হয় ওটাও দেখাইতে পারিনি, কিন্তু উনি কিন্তু করছে। এই যে ডাইনামিক্সের মতন সুন্দর একটা অ্যানিমেশন করছে, সাউন্ডের সাথে ভালোই গেছে জিনিসটা। See, so this is the way to take knowledge. আপনি নিবেন এ, রিসার্চ করে নিবেন বি, বানাইবেন সি, কথা বুঝছেন? তাহলে আসলে বিউটি প্রোডাক্ট উৎপন্ন হবে। আপনাকে যদি আমি এবিসি দেখায় দিই আর আপনিও এবিসি পয়দা করেন, তাহলে তো আপনি নিজের থেকে কিছু করলেন না। ওই কাজের কি কোনো ভ্যালু আছে? ওই কাজের কোনো ভ্যালু নেই। আপনি কারোর গিয়ে দেখায় বলতে পারবেন না এটা আপনার কাজ, এটা তো আসলে আমার কাজ, আমি করে দিছি, তাই না? আপনি খালি দেখা দেখা সেম টু সেম হুবহু কপি করছেন, তাহলে তো লাভ হলো না। ক্রিয়েটিভ সেক্টরে কাজ এভাবেই করতে হয়। যে কোনো ভালো ইনস্ট্রাক্টরের দায়িত্ব হচ্ছে আপনাকে এ দেখালে এটাই খুব ভালো মতন দেখাবে, যাতে ওইটার উপর বেস করে আপনি বি সি ডি থেকে জেড পর্যন্ত সব যাইতে পারেন। তো আমারও গোল থাকে ওইটাই, যে আমি এমনভাবে দেখাবো এ বি সি ডি, যেটার উপরে শব্দ রচনা করতে পারবে, বাক্য রচনা করতে পারবে, সব করতে পারবে, পুরো ভাষাই শিখাই ফেলাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এ বি সি ডিটাও খুব পারফেক্টলি দেখাবো আপনাদের, বুঝতে পারছেন? আমি কিন্তু ইমাজিন করাকে আবার আটকাচ্ছি না। যিনি মনে করছেন যে হচ্ছে উড়ে যাবে, খারাপ না, আমি বাহবাই দিব, এটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ, মানে ক্লথ উড়ে যাবে, আমরা এখনো আসি নাই ওই পর্বে,
কিন্তু ক্লথ উড়ে যাবে বা পুড়ে যাবে, এটা খুবই ভালো আইডিয়া। এগুলো অনেক ইউজ করে আপনি পারফিউমের অ্যাডে দেখবেন, পারফিউমের অ্যাডগুলোতে দেখবেন খুবই জোস লাগে, ভাই রে মাথা নষ্ট। হ্যাঁ, ইলন মাস্ক রিসেন্টলি একটা ইয়ে করছে না, পারফিউমের ব্র্যান্ড লঞ্চ করছে, কেউ নাম বলতে পারবেন? এন্ড পুরস্কার ঘোষণা করলে সবগুলা গুগল দৌড় দিব, গুগলে সার্চ করবে। হ্যাঁ, ইলন মাস্ক রিসেন্টলি একটা পারফিউমের ব্র্যান্ড লঞ্চ করছে যে টুইটার কেনার সময়, বার্নড হেয়ার নাম। হ্যাঁ, এগুলো একটু চোখ কান খোলা রাখবেন ইন্ডাস্ট্রিতে, বুঝছেন? ধরেন আপনি যদি তখন বার্নড হেয়ার নিয়ে যদি একটা কমার্শিয়াল, ফ্যান মেড কমার্শিয়াল বানায় ছাড়তেন টুইটারে, গরম করে ফেলাতেন না টুইটার পুরা? চিন্তা করেন, মানুষজন ইলন মাস্ক যদি ধরেন শেয়ার দিয়ে দিল আপনারে, আপনি কে থাকতেন বাংলাদেশে? বুঝেন অবস্থা। হ্যাঁ, ইলন মাস্ক জেট বিমান পাঠাই তো যে বাবা চলে আসো, ইমাজিন করে দেখেন তো। এগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে। এই যে ধরেন বাংলাদেশে রিসেন্টলি যে ব্লু লঞ্চ করছে রাফসানদা ছোট ভাই, অনেক 3D আর্টিস্ট কিন্তু যে ব্লু রে নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ করে উঠে গেছে, দেখছেন হয়তো আপনারা যারা চোখ কান খোলা রাখেন, দেখছেন তাই না? এইভাবে একটু চোখ কান খোলা রাখতে হবে, কি প্রোডাক্ট নতুন আসতেছে, তারে কিভাবে আমি একটু ইমপ্রেস করতে পারি, কথা বুঝছেন? আচ্ছা, এখন থেকে যেটা করবেন আপনারা, যেহেতু লোকাল মার্কেটে আপনাদের আমি প্রেফার করবো শুরুটা করেন লোকাল মার্কেটে, দেন আলটিমেট গোল অবশ্যই বাইরের মার্কেটে রাখবেন। হ্যাঁ, দেশের মার্কেটে আবার বেশি কমফোর্ট জোনে ঢুকে যান না, তাহলে কিন্তু আটকে যাবেন। আটকে যাওয়াটাও ভালো, মানে 50-60 টাকা স্যালারি কোনো চারটিখানি কথা না, ওটাও খুবই ভালো স্যালারিতেই আপনি আটকাবেন। বাট আমার গোল হচ্ছে, মানে আমার স্টুডেন্টরা আলটিমেট গোল রাখবে, একদম দেশের বাইরে কিভাবে কাজ করা যায়, লাখ টাকার উপরে কিভাবে কামানো যায়, ওইটা গোল রাখবে, বুঝছেন? তো ওইটার জন্য যেটা করবেন আপনারা, এখন যারা পোর্টফোলিওতে যে ভালোই সুন্দর কাজ হচ্ছে, এখন পোর্টফোলিওতে এগুলো কিন্তু রাখতে হবে। তো এখন কি করবেন, এগুলোতে কেমনে আমি দেশের মার্কেটে খাওয়াইতে পারি, সাইকোলজিক্যাল এখন থেকে চিন্তা করতে হবে। তো দেশের মার্কেটে প্রোডাক্ট আছে কি কি আমরা একটু দেখি। ইলেকট্রা, ভিশন, রহিম আফরোজ, ওয়ালটন, আর কি ভীষণ তো বলছি, এই তো গুইনা হাতে 4-5টা ইলেকট্রনিক্স কোম্পানি আছে, ওই যে হ্যামকো ট্যামকো এগুলো মিলে ব্যাটারি থেকে শুরু কইরা ফ্রিজ এসি এগুলা বানায়। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই মডেলগুলা কেমনে ফ্রিতে পাওয়া যায় একটু গুগল করতে পারি, ইলেকট্রনিক্স মডেলগুলো একটু কালেক্ট করি, সিজিপার্সিয়া তো আছে এরকম, মানে সিজিপিআরসও আছে, একটু কালেক্ট করি কিছু জিনিস। মডেলগুলা নিজে বানাতে গেলে আসলে এক্সস্ট হয়ে যাবে, নিজে বানাতে পারলে ভালো, বাট না বানাতে পারলে অ্যাটলিস্ট কালেক্ট করেন, কইরে এগুলাতে টেক্সচার মারেন, ম্যাটেরিয়াল মারেন, আমি যেভাবে অ্যানিমেশন দেখাচ্ছি, মোগ্রাফ দেখাচ্ছি, ওগুলোতে ইমপ্লিমেন্ট করেন। ক্যামেরা অ্যানিমেশন দেখাই দিচ্ছে অলরেডি, ক্যামেরা অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করেন, ডোর টোর খুইলা টুইলা দেখান, ফ্রিজের ডোর খুইলা যে এত বড় স্পেস, এগুলো লিখা টিখা দেন 2Dতে বা 3Dতে, হোয়াট এভার করেন, কইরা আপনি ফ্যান বেস কাজ হিসেবে আউটপুট করেন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, লোগোটা দিবেন বাংলাদেশি কোম্পানির, কথা বুঝছেন? ফ্রিজ বসাইছেন, ফ্রিজ যে কোনো কোম্পানিরই হোক, ডিজাইন যা মতন তা হোক, কোম্পানির নাম দিয়ে দেন ওয়ালটন, কোম্পানির নাম দিয়ে দেন কি ইলেকট্রা, ভিশন। এতে হবে কি জানেন, সাইকোলজিক্যাল ফ্যাক্ট তৈরি হবে। আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে, যে কোনো স্টুডিও বা এজেন্সিতে এই কাজটা দেখান, ওরা তো আর জানেন আপনি যে ভিশনের জন্য কাজ করেন না, আপনি ফ্যানমেড বানাইছেন। হ্যাঁ, ওরা মনে করবে আপনি আসলেই ভিশন ইলেকট্রার জন্য কাজ বানাইছেন, আপনাকে তখন হাই ভ্যালু দিবে। তবে আমি কিন্তু কোনো চুরি জিনিস শেখাচ্ছি না, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আবার বলে দিন, না ভাই এটা আমি অফিসিয়ালি করি নাই, আমি ফ্যানমেড করছি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ জিজ্ঞেসও করবে না, আর যদি জিজ্ঞেস করেও আপনি বইলেও দেন, তাও সাইকোলজিক্যালি আসলে এটাই ঢুকে যে খুব হাই এন্ডের কোম্পানির সাথে কাজ করে আসছিল, কথা বুঝছেন? এটা কিন্তু একটা খুব ভিতরের টেকনিক বুঝাই দিলাম আপনাদের। যারা এখন থেকে পোর্টফোলিও করতেছেন, এগুলা খেয়াল রাখবেন। যদি দেশি মার্কেট টার্গেট থাকে, তাহলে দেশি মার্কেটের ব্র্যান্ডগুলা, লোগোগুলাকে হাইলাইট করেন, একটা শট খালি রাখবেন, লোগোটার উপরেই ক্যামেরাটা নিচ্ছে, আস্তে করে এই দিক থেকে ওইদিকে প্যান করতেছে, বুঝেন নাই? একদম লোগোটার হাইলাইট করা, আবার লাস্টে দিয়ে লোগোটার একটা 2D অ্যানিমেশনও রাখতে পারেন, ঠিক আছে? আর যদি বাইরের মার্কেটে শুরুতে টার্গেট থাকে, যেটা আমি প্রেফার করব যে শুরুতে বাইরের মার্কেটে না যাইতে, কেন আমি বলি, কারণ বাইরের মার্কেটে আপনি কাজ করবেন একা, আপনার গ্রোথটা কিন্তু আটকা যাবে। হ্যাঁ, এবং প্রেশার থাকবে না খুব বেশি, এর ফলে ঝুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আপনি অ্যাটলিস্ট মিনিমাম 1-2 বছর একটু লোকাল মার্কেটে কোথাও জব করেন, যেটা আমি কিন্তু করি নাই, এবং আমি মনে করি এটা আমার একটা ল্যাকিংস রয়ে গেছে। তো আপনি 1-2 বছর এখানে কাজ করলে বাংলাদেশের মার্কেট আবার প্রেশারটা একটু বেশি দেয়। বাট আমি একটু আগে আমার আরেকটা স্টুডেন্টকে বলতেছিলাম, ওরও একটা কোম্পানিতে রিসেন্টলি দিছিলাম, তো প্রেশার কুকারে যেমন রান্না তাড়াতাড়ি হয়, ওরকমই বাংলাদেশি মার্কেটের কোথাও ঢুকলে প্রেশারে আসলে ছেলে পেলে পাইকা যায় তাড়াতাড়ি, বুঝতে পারছেন? কাজ শিখে যায় তাড়াতাড়ি, রান্না বান্না হয়ে যায়। তো আপনি মিনিমাম 1-2 ইয়ার্স দেশের মার্কেটে কাজ করেন, দেখবেন হিউজ ডেভেলপমেন্ট হবে। যদি ভালো একটা টিম পান,
ক্রিয়েটিভ টিম পান, আপনি দেখবেন যে আপনার পুরো লাইব্রেরি সাজানো হয়ে গেছে, দুনিয়ার ছুপারুস্তম টেকনিক আপনি শিখে ফেলছেন। কথা বুঝতে পারছেন? অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজ না করলে বোঝা মুশকিল, তো ওগুলো আপনি শিখে ফেলছেন। তারপরে এবার আস্তে আস্তে আপনি বাইরেরটাও ফোকাস করবেন একই সাথে। নট যে চাকরি পুরো ছেড়ে দিলাম তা না, চাকরি ধৈর্য রেখা আপনি উইকেন্ডে টাইম দিবেন, আপনি রাত্রেবেলা টাইম দিবেন, এইভাবে। বুঝতে পারছেন? আস্তে আস্তে শিফটিংটা করবেন। যখন দেখবেন যে আপনার চাকরির দ্বিগুণ ইনকাম হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে, তখন আপনি চাইলে চাকরি ছাড়তে পারেন। বুঝতে পারছেন? যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেটটা অতটা গ্যারান্টিড না, সবসময় ইনকাম থাকবে এমনটা গ্যারান্টিড না, এই জন্য জেনে বুঝে ছাড়তে হবে, বুঝে শুনে। এই হোমওয়ার্ক কিন্তু অনেকেই দেয় না। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম স্কালের উপরে ফুলের ওইটা, কেউ করে নাই কেন? সিরাজাম ভাই না করছিলেন? কই এটা? প্রবলেম হচ্ছিল, ওই যে রেন্ডারটা নিয়ে প্রবলেম হচ্ছিল, তাই আপলোড দিইনি। এই আপনাদেরকে আমি গত ক্লাসে কি বুঝাইলাম, যার যাই হোক, যা ভুল হোক যাই হোক, ভিউপোর্ট আপনি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিতেন, তাও তো আমি বুঝতাম যে না কাজ করছে, বাকিরাও বুঝতো যে না ওরাও কাজ করতেছে, বাকিরাও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, কেউ তো করে না, তাহলে আমিও করুম না। কথা বুঝতে পারছেন? যার যতটুকু হয়েছে এটা এত ফিনিশড করতে হবে, পারফেকশনিস্ট হওয়ার এখন দরকার নেই। কাউকে আমির খানেতে বলতেছি না, কথা বুঝছেন? এখানে আমির খান হওয়ার দরকারই নেই। আপনারা বিক্রান্ত মেসি হন, যখন যে প্রজেক্ট করতেছেন ওইটার মধ্যে পুরোটা দিয়ে দেন, যতটুকু করতে পারছেন অতটুকুই দেখেন, অ্যাটলিস্ট ফিডব্যাকটা তো আসলো, তাই না? তো এইভাবে কাজ দিতে হবে। নেক্সট দিন থেকে আমি কিন্তু ধরবো, হোমওয়ার্ক না করলে আমি কিন্তু ক্লাস করতে দিব না। নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে এই ভার্টেক্স ম্যাপ দিয়ে আপনারা কালার চেঞ্জ করে নিয়ে আসবেন যে কোনো একটা প্রোডাক্টের। হ্যাঁ, 2টা কালার এরকম চেঞ্জ হতে হবে, হয় স্ট্যান্ডার্ডে করেন বা রেডশিফটে করেন, আই ডোন্ট কেয়ার। আমি 2 পদ্ধতিই দেখাই দিচ্ছি। এক তো হচ্ছে স্ট্যান্ডার্ড তো অলরেডি দেখায় ফেললাম, এই সেম কাজটা যদি আমি রেডশিফটে করতে চাই, সরি রেডশিফট অলরেডি দেখায় ফেললাম, স্ট্যান্ডার্ডে যদি সেম কাজটা করতে চাই, ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। জাস্ট আমরা নতুন একটা ম্যাটেরিয়াল নিচ্ছি, দেখেন এখানে মারলাম, এখানেও আমরা কালারের মধ্যে ফিউশনই নিব, ফিউশনের উপরে একটা কালার নিচে একটা কালার নিব, উপরে এগেইন আমরা গ্রিন নিলাম ধরেন, এবং ব্যাকে যান, এখানে পিঙ্ক নিলাম ধরেন, ব্যাকে যান, মাঝখান হচ্ছে মাস্ক, এই যে ইউজ মাস্ক অন করবেন, মাঝখানের মধ্যে আপনি দিবেন ইফেক্ট, ইফেক্টের মধ্যে এই যে ভার্টেক্স ম্যাপ, এই ভার্টেক্স ম্যাপের মধ্যে ওই ভার্টেক্স ম্যাপটাকে আপনি কানেক্ট করবেন, শেষ, খেল খতম, পয়সা হাজম। দেখছেন আসছে, আসছে স্ট্যান্ডার্ডে, ক্লিয়ার, ভেরি ইজি। তো নেক্সট দিন আপনারা স্ট্যান্ডার্ডে করেন, রেডশিফটে করেন, আই ডোন্ট কেয়ার, বাট আমি এরকম একটা রেন্ডার দেখতে চাই সবার। রেন্ডার না হইলে স্ক্রিন রেকর্ড দিয়ে নিয়ে আসবেন। আমি যদিও দেখাইছি আপনাদের, মেক প্রিভিউ করাও দেখাইছি, ওইটাও নাকি আবার কয়েকজনের হচ্ছে না। আমি বললাম তো একদম স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসবেন, এর চাইতে তো আর মানে এটা না হওয়ার কোনো রিজন নেই। কাজ করলে কাজ দেখাইতে হবে, সিম্পল হিসাব। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ছোটবেলায় আমাদেরকে হুজুর পড়াইতো, উনি এই কথাটা প্রায় বলতো, মানে হুজুরকে যদি বলতাম হুজুর পড়া তো করছি, চেষ্টা করছি, কিন্তু এখন এসে আটকাইতেছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তারপরে যেই বেতনিটা দিত, উফ, এখনো জলে। বাট ওই বেতনের ঠালে আসলে পড়াশোনা হয়েছে ভালো, বুঝছেন? আপনাদের আসলে বেতনের দরকার, বুঝছেন? বেতনের উপরে মেডিসিন নেই। আচ্ছা, বৃক্ষ তোমার ফল নাম কি, ফলে পরিচয় মানে হচ্ছে আম গাছের নিচে গিয়ে জিজ্ঞেস করা লাগে না এটা কি গাছ, ফল দেখলেই বুঝে যায়। বুঝতে পারছেন? সো যারা কাজ করতেছেন, এই যে রেজাল্ট দেখলে বুঝে যাবে যে কাজ হচ্ছে। কথা বুঝতে পারছেন? কাজ যেমনই হোক অ্যাটলিস্ট চেষ্টা করতেছেন, বুঝে যাবে। আর কাজ না দেখে ভাই করতেছি তো অনেক ট্রাই, সময় পাচ্ছি না, এসব বললে লাভ নেই। হ্যাঁ, কেউ পরে আসছেন, প্রেজেন্ট দেন নাই, এরকম আছেন? আসেন এরকম? আচ্ছা, এবার আমরা একটু এক্সপেরিমেন্টালে যাই। 20 নম্বর রোল আছে। আর দেখেন এই যে মাইক্রোফোনটা পর্যন্ত যদি না রাখেন, কমিউনিকেট কেমনে করবেন আপনারা বলেন তো? 20 নম্বর রোল, আশিক ভাই মাইক্রোফোন নাই, কি একটা অবস্থা। আচ্ছা যাক, আমরা একটা প্রজেক্ট ফাইল সেভ করে দিলাম, সব ধরনের ম্যাটেরিয়াল টেটেরিয়াল সবই এটার মধ্যে দিয়ে দিছি আমি। এখন নতুন আরেকটা এক্সপেরিমেন্ট করি, আমি নিজেও জানি না আসলে কি হবে। হ্যাঁ, এটা কিন্তু কোর্স আউটলাইনে নাই, আমি এমনি বাহির থেকে দেখাচ্ছি, আমার মন চাইলো।
যে একটু ট্রাই করে দেখি, এক্সপেরিমেন্ট করে আপনাদের সাথে সাথে আমারও শেখা হবে, বুঝছেন? সো ধরে নিচ্ছি, আচ্ছা ধরে নিচ্ছি এটা একটা কিউব, এটাকে আমরা সিম্পল একটা অ্যানিমেশন করতে চাই যে উপরে যাবে নিচে আসবে। সো কি ফ্রেম দেই, ওয়াই বরাবর আমরা ধরেন লাইক 30 নম্বর ফ্রেমে গেলাম, এটাকে হচ্ছে উপরে নিয়ে গেলাম, এন্ড দেন কি ফ্রেম দিলাম, আর 30 না, এটা 15 নম্বর ফ্রেমে উপরে যাবে গা, আর 30 নম্বর ফ্রেমে আবার নিচে চলে আসবে। ওকে, আবার কি ফ্রেম দিলাম। ওকে, সো তাহলে দ্যাট উইল বি লাইক সামথিং লাইক দিস। ওকে ওকে কুল। আমরা অ্যানিমেশনের ক্লাস করছি না, শেষ করছি না, আছে এখনো বাকি আছে, অ্যানিমেশনের ক্লাস তো বাকি আছে 17 নম্বর মানে নেক্সট ক্লাসে। আচ্ছা ভালো কথা, সমস্যা নেই। আজকে আমরা সিম্পলি একটা জিনিস দেখি, অবশ্য শিফট F3 চাপি, তাহলে টাইম লাইন আসবে। টাইম লাইনের এখানে ক্লিক করলে এটা হলো স্প্লাইন আসবে। তো আমরা যদি কিউবের স্প্লাইনটা দেখি, এইচ চাপি, তাহলে এটা সেট হয়ে যাবে, সুন্দর করে জুম হয়ে যাবে। বাট চাইলে আপনি এগুলোকেও ইউজ করে জুম ইন জুম আউট প্যান এগুলো করতে পারবেন, জাস্ট লাইক এগুলোর মতন আর কি। ওকে আচ্ছা, আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে স্টার্টিংটা হবে ফাস্ট। ও এটা হলো কি আপনার টাইম অ্যান্ড ভ্যালু, যেটা আপনার আফটার এফেক্টসও দেখছেন না গ্রাফ এডিটর, সেম টু সেম। এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে ভ্যালু। তো আপনি যদি এটাকে নিচে থাকেন, মানে বাই ডিফল্ট কিন্তু নিচে থাকে, এর মানে কি আস্তে আস্তে স্পিড বাড়বে। আমি এটাকে উপর উঠাই দিলাম, এর মানে কি স্পিডটা দ্রুত বাড়বে, সবচেয়ে উপরে যাবে এবং স্পিডটা দ্রুত পড়ে যাবে। ওকে, বাট মাঝখানে একটু থাকবে ভালো মতো, সো এটাকে আরও স্টিফ বানাইতে হবে। বাট আপনি কি করবেন, এটাকে যখন স্টিফ করার চেষ্টা করবেন তখন কিন্তু এরকম বাঁকা চাকা হয়ে যাবে, বাট বাঁকা চাকা হইতে দেওয়া যাবে না। এটার জন্য কন্ট্রোল চেপে আপনি টান দিবেন, তাহলে দেখবেন যে স্ট্রেইট ও দুই দিকে চাপাই দিচ্ছে। অ্যান্ড দেন এগুলোকে আপনি আরও স্টিফ বানায় দেন। সবাই ক্যামেরাগুলো অন করেন, ক্যামেরা অনেকগুলো অফ হয়ে গেছে। ওকে, সো এখন দেখেন এটা রেজাল্টটা কেমন আসে। দেখছেন মজা না? মনে হচ্ছে যে কিশোর থেকে নিচে থেকে জেট দিয়ে মারতেছে, তাই না? আগের মতন কিন্তু না, এখন অনেক মজা লাগতেছে জিনিসটা। আচ্ছা, হাউ অ্যাবাউট আমরা একটা রোটেশন অ্যাড করে দিই এটার সাথে। এই কার্ভ নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, রোটেশন অ্যাড করে দিই, এখানে 0, আর লাস্টে যখন আসবে তখনও 0, আর যখন এখানে যাবে আমি একটু চিন্তা করি, এমনি যাইতেই পুরাটা ঘুরে যাবে। তাহলে 15 নম্বর ফ্রেমেই হচ্ছে, ওয়েট, এখানে 0 হবে না, 15 নম্বর ফ্রেমেই দিয়ে দিলাম 360 ডিগ্রি, দেখি কি হয়। সেটা বেশ সামথিং লাইক এটা রোটেশন হয়ে উপরে উঠলে তারপরে নিচে পড়ে গেল। আর এই রোটেশন যে হইলো ওইটার হওয়ার অ্যাঙ্গেলটাও আমি চেঞ্জ করব, শিফট F3 এগেইন, কার্ভ, কিউব, এখানে আমরা রোটেশনারটাতে যাব, রোটেশনারটাতে এইচ চাপবো। দেখেন আমি চাই শুরুটা হবে স্লো বাট শেষটা হবে ফাস্ট, তো শেষটা আমি এরকম করে দিলাম, সামথিং লাইক দিস। হ্যাঁ, এই যে এরকম শেষের দিকে পুরো রোটেশনটা হচ্ছে, মানে উপরে উঠে তারপরে ঘুরলো, বুঝতে পারছেন? ওকে, ইনফ্যাক্ট আমি এটাকে আরও স্টিপ করে দেবো, কন্ট্রোল চেপে আরও স্টিপ করে দিলাম। বলেন আছে, এই যে ধরেন এটার থেকে আমি ইজিং কপি করতে চাই, এইচ চাপলাম আগে, দেন সব সিলেক্ট করলাম এটা সহ, এডিট, এই যে কপি ইজ, দেন যেটাতে আবার পেস্ট করবেন ওটাতে সিলেক্ট করে পেস্ট ইজ। গুড কোশ্চেন। এটা যদি আমরা অ্যানিমেশনের ক্লাসে আলোচনা করতাম, কালকের ক্লাসে, আমি নেক্সট দিনের ক্লাসে। হ্যাঁ, খুবই বেসিক একটা অ্যানিমেশন, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নাই, ওকে ঠিক আছে। আমরা আরেকটা কিউব নিলাম, এই কিউবের সাইজ কত? 70.8। ওকে ঠিক আছে, আরেকটা কিউব নিলাম, এটাও সবগুলা 70.8 আমরা বানায় নিলাম। কপি, ট্যাব, পেস্ট, ট্যাব, পেস্ট। ওকে, বাট এই কিউবটাকে আমরা দিলাম ক্লোনারের মধ্যে। অল্ট চেপে ক্লোনার নেন। আচ্ছা, কিউবের যেহেতু আমি এক্স অ্যানিমেশন করি নাই, সো এক্সটা আমি একটু এদিকে নিয়ে আসি। ওকে,
ক্লোনে আমি বাড়াবো, কত করব, 15/15। ওকে, অনেকগুলো আছে। আমরা যে কিউবটার অ্যানিমেশন করছি ওটাকে একটু বাহিরে কোনো জায়গায় রাখলাম জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এখন সিচুয়েশন বুঝেন। সিচুয়েশন হচ্ছে আমি চাই এমনভাবে এগুলাকে এফেক্ট করব যাতে ও এইটার মোশনটাকে কি রেপ্লিকেট করে, মানে প্রত্যেকটা কিউব এইভাবেই যাবে। তো সেটা কিভাবে করা যায় আমি নিজেও মনে নাই, আমি টোটালি এখন পুরো আন্দাজে ঢিল মারতেছি, লিটারালি আমাকে দেখতে হবে। ইনহেরিটেন্স সম্ভবত ওইটা, তাও আমি বাকিগুলো একটু দেখি। রি এফেক্টারও এটা হইতে পারে, টার্গেট না, তাহলে হয় রি এফেক্টার হবে অথবা ইনহেরিটেন্স হবে। দুইটার আইকন দেখাও কিছুটা মনে হচ্ছে দুইটার একটা হবে। আমরা আগে ইনহেরিটেন্সটা দিয়ে ট্রাই করি। ইনহেরিটেন্সের মধ্যে দেখা যাচ্ছে একটা অবজেক্টের জায়গা খালি আছে, তাহলে আমরা এই অবজেক্টের মধ্যে আমাদের রেফারেন্স অবজেক্ট যেটাতে আমরা কি ফ্রেম করছি এটা যদি দেই, তাহলে দেখা গেল প্রথমে কি হলো, সবগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, যদি আমরা এখন প্লে করে দেখি, হ্যাঁ পুরো জিনিসটা আমার কিন্তু ওইভাবে কাজ করতেছে, উপর উঠতেছে, রোটেট হচ্ছে এবং নিচে নেমে যাচ্ছে। যদি এখানে ইন্ডিভিজুয়ালি না, বরং পুরা ক্লোনটাই কি রোটেট হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা যদি এখন এইটার মধ্যে ফল অফ নেই এবং ফল অফের মধ্যে ধরেন একটা লিনিয়ার ফল অফে নিলাম, সিম্পল। প্রবাবলি ইনহেরিটেন্স না, তাও ট্রাই করে দেখি। আচ্ছা, সো আমরা লিনিয়ার ফিল্টার এখন যদি একটা কি ফ্রেম করি, সিম্পলি এখানে এটা 30 নম্বর ফ্রেমে কি ফ্রেম। নাও লেটস সি আসলে কি হচ্ছে। এটা ইনভার্ট হয়ে আছে লিনিয়ার ফিল্ডটা, বাট এটা হবে না আর কি, আমি যেটা চাইছি সেটা এটাতে হবে না। -x এ দিলাম, ঘুরাই দিলাম, না স্টিল হচ্ছে না। আচ্ছা, আমি যেটা চাইছি সেটা হয়নি, আমরা ইনহেরিটেন্সটা ফেলে দিলাম। রি এফেক্টেডটা একটু ট্রাই করে দেখি, নট শিওর এটাও হবে কিনা, বাট রি এফেক্টেডটা একটু ট্রাই করে দেখি। এখানে কি আছে, আচ্ছা এই ইফেক্টর অন্য কোনো ইফেক্টরকে আবার নেয়, ইন্টারেস্টিং। আচ্ছা চলেন একটু ইউটিউবে ঘাটাঘাটি করি। বহু আগে আমার মনে হইতেছে এরকম কিছু একটা দেখছিলাম, বাট কি নামে দেখছি, কি দেখছি না দেখছি আমার কিছুই মনে নেই। দেখি, সিনেমা 4D ইনহেরিটেন্সের আমার মনে আসছে এখন। ইনহেরিটেন্সের আসলে অন্য একটা আইডিয়া আছে, অন্য একটা সিস্টেম আছে ইনহেরিটেন্সটাকে ইউজ করার। হ্যাঁ, আমরা একটু দেখাই দিই যেহেতু আসছি। ইনহেরিটেন্স আপনি কিভাবে ইউজ করতে পারবেন, ধরেন একই ক্লোন, দুইটা ক্লোন আছে, একটা আছে নর্মাল গ্রিড অবস্থায়, আরেকটাকে আপনি রাখছেন অবজেক্ট গ্রিড হিসাবে, একটা স্ফিয়ারের উপরে ক্লোন করার জন্য রাখছেন ওটাকে। এই যে সেকেন্ড ক্লোনারটা, এটা ধরেন অবজেক্ট মোডে ক্লোন করতেছে, অবজেক্ট হিসেবে স্ফিয়ারটা দিচ্ছেন এবং এটার উপরে সে ক্লোন করতেছে, সারফেসে না। আমরা ধরেন আমরা দিলাম, আচ্ছা সারফেসে দিই, কাউন্ট আমরা এক্সাক্ট কাউন্টটা দিতে পারি, এখানে যতগুলো ক্লোন আছে ততগুলোই। 15 গুণ 15 কত হয় জানার দরকার নেই, আমরা এখানে ওইটাই লিখতে পারি, 15 গুণ 15। সো এখন দোনোটা সিস্টেমে কিন্তু সেম পরিমাণ ক্লোন আছে কি না, এখানেও যা আছে এখানেও তা আছে। এবারে আমরা ইনহেরিটেন্স নিয়ে দেখতে পারি, ধরেন ক্লোন 2 এর মধ্যে আমরা ইনহেরিটেন্স নিলাম। আমি এটাও শিওর না, জাস্ট করে দেখতেছি কি হয়। দেন অবজেক্ট হিসাবে প্রথম ক্লোনারটাকে যদি দেই, মর্ফ মোশন অবজেক্ট অন না করেই দিলাম। আচ্ছা, কিছু কি হইছে, কিছু তো হইছে বলে মনে হইতেছে না। চলেন একটা ফল অফ নিয়েও দেখা যাক। না, কিছুই হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ইগনোর, আমরা একটু ইউটিউবের সাহায্য নিয়ে দেখি। আমি কিন্তু এখন পুরো এক্সপেরিমেন্টাল স্টেজে ঢুকছি, বুঝছেন, এখানে কিন্তু ভুলভাল হইতে পারে, খুবই স্বাভাবিক। আমরা দেখি কি কি করা যায়। ইনহেরিটেন্স ইফেক্টটা লিখে সার্চ করলাম,
দেখি এটা কি কাজ করে। হ্যাঁ, একটু দেখি। এই যে খুবই সুন্দর কাজ। ছোট ভিডিও আছে, এটা দেখলেই আশা করি আইডিয়া হয়ে যাবে। আর একটা হচ্ছে কি রি এফেক্টার একটা ছিল, ওটাও দেখতে পারি। আর আরেকটা যেটা দেখতে চাইছিলাম, কি ফ্রেম ক্লোন অবজেক্টস। হ্যাঁ, এইটা মনে হয় ওইটির কাজই করবে। ওকে, চলেন ছোট ছোট কিছু ভিডিও দেখে নিই, 2-3 মিনিটের ভিডিও। এটা একটু বড়, বাট মেইন জিনিসটা খুবই ছোট হবে। ইন্ট্রো দেখার দরকার নেই, মেইন জিনিস দেখলেই হবে। কানেকশনটা কিভাবে করছে, ইনহেরিটেন্স দিয়েই করছে দেখা যাচ্ছে। ইনহেরিটেন্সটাকে ইফেক্ট হিসেবে কানেক্ট করছে। ওকে, ফাইন। ওকে, প্যাটার্নকে আমাদের বসা দিচ্ছে, এভাবে কাজ করতেছে। ভেরি গুড। ইনহেরিটেন্স মোড চেঞ্জ করছে, ডিরেক্টের জায়গায় অ্যানিমেশন দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আই বিলিভ আমরা এখন পারবো করতে। এখানে সাউন্ড আছে। The generator, which our generator is the cloner object, and we don't want it to be the generator, we want it to be the individual platonic object. So we have to go from generator to node. ওকে, সো একটুখানি দেখার পর এখন নতুন আইডিয়া আসছে মাথায়। এটাকে ফেলে দিই, আগের কনসেপ্টে আমরা ফেরত আসি। আমরা চাই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অবজেক্ট এটার মতন অ্যানিমেশন হবে। কেমনে করা যায়? ক্লোনার 1 নিব, এটার ইফেক্টরের মধ্যে আমরা একটা ইনহেরিটেন্স ইফেক্টর দিব। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে অলরেডি। ক্লোনার 1-এ দেখেন কানেক্ট হয়েছে। ইনহেরিটেন্সের মধ্যে আমরা অবজেক্ট হিসাবে আমাদের যে কিউবটা আমরা অ্যানিমেশন করছি, কোনটা সেটা এটাকে কানেক্ট করব। বাট আমরা ডিরেক্টের বদলে দিব অ্যানিমেশন, আর এখানে ট্রান্সফর্ম স্পেসে জেনারেটরের বদলে দিব নোড। সো নাও লেটস সি। হ্যাঁ, দেখছেন এখন প্রত্যেকটা জিনিস ওইটাকে কপি করতেছে। আর এটার স্টার্ট এবং এন্ড ফ্রেম আছে, আপনার মনে আছে নিশ্চয়ই। ওইটা কিন্তু এন্ড ফ্রেম ছিল 30 ফ্রেমে শেষ। তো আমরা যদি এটাকে 30 ফ্রেমে শেষ করতে চাই, তাহলে আমরা ইনহেরিটেন্সের মধ্যে এখানে এন্ড ফ্রেম দিব 30। তাহলে এক্স্যাক্টলি সেম ভাবে আমার ক্লোনগুলো কপি হবে, দেখছেন? ওকে, বাট খেলা এখনো শেষ না। এক্স্যাক্টলি, অফসেট করতে গেলে আমরা ওইটাই চিন্তা করতেছি, অফসেটটা কেমনে করবো, তাই না? তাহলে তো একদম মজা হয়ে যাবে। দেখি আমরা ফল অফ দি অফসেট করতে পারি কিনা। লেটস হ্যাভ আ স্ফেরিক্যাল ফিল্ড। এটার সাইজ আমরা 0 থাকা অবস্থায় দিলাম, যা আছে তাই। দেন হচ্ছে 60 ফ্রেম পর্যন্ত যেতে যেতে আমরা এটাকে লার্জ এনাফ বানায় ফেলবো, সামথিং লাইক দিস। নাও লেটস সি। Oops. I didn't wanted that. আচ্ছা, আমরা ইনহেরিটেন্সের মধ্যে দেখি আরো কিছু অপশন আছে, সো একটু এক্সপ্লোর করে দেখতে হবে। লাইক ফল অফ বেসড যদি করি, আই হোপস এখন আমি আমার রেজাল্ট পেয়ে যাব। আমার মনে হয় আমি পেয়ে গেছি। লেটস সি। দেখেন এটা উপরে ওঠার সময় ওইভাবে ঘুরেই উপরে উঠতেছে, লাইক এটা যেভাবে ঘুরে উঠতেছিল ওইভাবে উঠতেছে। আমরা ফ্রেম বাই ফ্রেম দেখতে পারি, দেখছেন? ঘুরেই উপরে উঠতেছে, আবার যখন নামতেছে তখনও ঘুরেই নামতেছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা যেটা চাইছিলাম, অ্যাচিভ করতে চাইছিলাম, সেটা পেরে গেছি। আর একটু যে স্লো করব, এটার জন্য আমরা কিউবটা ধরে, কিউবের সবগুলো কি ফ্রেম ধরে জাস্ট এভাবে ধরলে হবে না, ওয়েট, শিফট F3, কিউব এভাবে ধরে আমরা এই যে উপরের বারটাকে বড় করে দিলেই হবে। আমরা 90 ফ্রেমে দিলাম, সামথিং লাইক দিস। So now it should be there. অলরেডি চলে আসছে, বুঝার সুবিধার জন্য দেখেন এখন একদম ইজিলি বোঝাও যাচ্ছে জিনিসগুলো, দেখছেন? এটা ওইভাবেই উঠার সময় কিন্তু ঘুরে উঠতেছে, আবার ঘুরে নামতেছে। সো তার মানে আমরা যেই কোনো অবজেক্টের, নট জাস্ট যে পজিশন, স্কেল, রোটেশন সেখানে সীমাবদ্ধ না, আমরা যে কোনো অবজেক্টকে নিয়ে যে কোনোভাবে আমরা নাড়ায় দিতে পারবো। দেন সবগুলা ক্লোনকে ওইটার সঙ্গে করেই আমরা ওইভাবে রেপ্লিকেট করাইতে পারবো, ওইটার কি ফ্রেমকে বা ওইটার অ্যানিমেশনকে রেপ্লিকেট করাইতে পারবো।
ইনহেরিটেন্সের এরকম 90 করতে হবে নাকি? এখানে তো আপনার 30 আসছিল। না, আমি এখন যেহেতু এটাকে ফল অফ বেস করে দিছি, সো এটা গ্রে হয়ে যাবে, বুঝছেন? এখন ফল অফ যেদিক দিয়ে স্পিডে দেখা মনে হচ্ছে না, মানে কি হবে, স্পিড আগের মতই না। আপনি স্পিডটা বাড়াই দিতেন না 99 পর্যন্ত দিন না, না, স্পিড যদি কমাইতে চান তাহলে আপনাকে এখন এই যে স্ফেরিক্যাল ফিল্ডের যে বড় হচ্ছে, বড় হওয়ার স্পিডটা কমাইতে হবে, লাইক দিস, বুঝছেন? এখন পুরাটাই ফল অফ বেস, এই যে, বুঝছেন? ফল অফ যত স্লো যাবে ওইটাও তত স্লো অ্যানিমেশন হবে, ওটা যত ফাস্ট যাবে তত ফাস্ট অ্যানিমেশন হবে। আমি মেবি এটার এরিয়াটা আর একটু করে দেব, অ্যান্ড 90 ফ্রেমে আসার পরে আমি স্কেল এত বড় করা লাগবে না অ্যাকচুয়ালি, জাস্ট টাচিং, হ্যাঁ এইখানে কি ফ্রেম দিব, লাইক দিস, গুড এনাফ রেজাল্ট পেয়ে যাব। আর সেক্ষেত্রে আমি এটাকে আর একটু বড় করা লাগবে। দেখতে পারতেছেন কেমন ওঠার সময় ঘুরে উঠতেছে, খেয়াল করছেন? সো এবার ইমাজিন করে নেন, দিস কুড বি এনি অবজেক্ট, দিস কুড বি অলসো এনি অবজেক্ট। হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু হইতে পারে, তাহলে দ্য পসিবিলিটি ইজ লিটারেলি এন্ডলেস, নাকি? সো আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, ইট ওয়াজ প্রিটি সাকসেসফুল বলা যায়। আচ্ছা, এখন এভাবে বাকি ইফেক্টরগুলো নিয়েও আপনারা একটু নাড়াচাড়া করেন। আমি আর ভলিউম বিল্ডারটা দেখালাম না, ওইটার কারণ হচ্ছে এটা অলমোস্ট ফালতুই বলা যায়, বুঝছেন? এটা দিয়ে তেমন আহামরি কোনো কাজ করা যায় না প্রোডাকশন লেভেলে, সেটা দেখানোর চাইতে বরং আমরা অন্যান্য জিনিস দেখি, ওইটা বেটার। কেউ চাইলে একটু ইউটিউবে সার্চ করে নিতে পারেন ভলিউম বিল্ডার, ফালতু জিনিস দরকার নেই। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে কি, এখন দেখেন এখানে অনেকগুলো ইফেক্টর আছে, প্রত্যেকটা দেখানো সম্ভবও না, দরকারও নেই, কারণ এগুলোর অনেকগুলো কাজ আমরা ফিল্ড দিয়েই করতে পারি। ফিল্ড তো অলমোস্ট অনেকগুলো আমি দেখাইছি, আরও দেখাবো সামনে প্রজেক্টের কাজে লাগলে। এখন কাহিনী হচ্ছে যে বাকিগুলো আপনি একটু নিজেরা রিসার্চ করেন। যেমন পুশ অ্যাপার্ট, এটা কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্টর। এটা দিয়ে আপনি যে এক্সপ্লোশন শটগুলো বানাইতে পারবেন। দেখেন না যে অবজেক্ট পুরো এক্সপ্লোড হয়ে যায়, সব কিছু আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে যায়, আবার ভিতরে ঢুকে যায়, ওগুলো আপনি পুশ অ্যাপার্ট দিয়ে বানাতে পারবেন। একটু এবার এক্সপেরিমেন্ট করে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসবেন। তো আমি বলে দিলাম, আপনারা এগুলো নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করেন, তো দেখেন, ঘাটাঘাটি করেন। ইনহেরিটেন্স দিয়েও সুন্দর সুন্দর কাজ করেন। Here we have a model of a head. যেমন দেখেন দুইটা সেট অফ ক্লোন আছে, যেটা দিয়ে আমি করতে চাইছিলাম বাট হইলো না আমার ক্ষেত্রে। দেখেন সেট অফ ক্লোন দুইটা, সেটিংস খালি দুই রকম। আমরা ইনহেরিটেন্স দিয়ে একটা থেকে আরেকটা শিফট করতে পারি, খেয়াল করেন, এটা থেকে এটা শিফট হচ্ছে। এখন আমরা ফল অফ দিয়ে কন্ট্রোলও করতে পারবো, যে এই ফল অফটা যেমন যাবে ওইভাবে দেখেন এটা এদিক থেকে এদিকে আসবে, সি লাইক দিস, মরফিং টাইপের, বুঝছেন? একটা থেকে আরেকটা মরফিং হয়ে যাবে, এটা ইনহেরিটেন্স দিয়ে করতে পারবেন। তো একটু দেখেন ভিডিওগুলো। আচ্ছা, আমি এটা দিয়ে রাখি, এটার লিঙ্কটা। আমাদের যে ক্লাস ওয়াইজ ডিসকাশন আছে, 16 নম্বর ক্লাস, একটা মিনিট, কোশ্চেন একটু পরে নিচ্ছি। খেয়াল করেন আমি অলরেডি এখানে অনেকগুলো দিয়ে রাখছি আপনাদের, 14 নম্বর ক্লাসের মধ্যেই সব দেওয়া আছে বেসিক্যালি। এই যে এখানে দেখবেন 14 নম্বর ক্লাসও কিন্তু মোগ্রাফের উপরেই ছিল। সো এখানে অন্যান্য ইফেক্টর নিয়েও কিন্তু এনাফ ভিডিও দেওয়া আছে, যে ইনহেরিটেন্স নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি, বুঝছেন? এগুলো আপনারা একটু দেখেন, যার যতটুকু আইডিয়া আছে বা যার যতটুকু আগ্রহ আছে সে তত বেশি দেখবেন, এটাই স্বাভাবিক। আর হচ্ছে যদি ফিল্ড সিস্টেমটা ভালো করে বুঝতে চান তাহলে আমি একটাই কোর্স সাজেস্ট করব, এটা এক ফাইলই যথেষ্ট, এরকম টাইপের একটা কোর্স, সেটাও আপনাদেরকে অলরেডি আমার দেওয়া আছে। আপনাদেরকে যে আমি কোর্স রিসোর্সেস দিছি, হ্যাঁ এই হচ্ছে আপনাদের কোর্স রিসোর্সেস, এটার ভিতরে প্রথম ফোল্ডারটা গেলেই আপনারা পাবেন, এখানে কিন্তু অনেক অনেক টিউটোরিয়ালস আছে। ওকে, এর মধ্যে আপনাদের লাগবে ডিমিস্টিফাইং নামে একটা কোর্স আছে, শুরুর দিকেই পাবো,
এই যে সিনেমা 4D ডিমিস্টিফাইং সিনেমা 4D ফিল্ড ইন্ট্রোডাকশন, এইটা জোস একটা কোর্স। মোগ্রাফের ফিল্ড সিস্টেমকে একদম ভেঙে চুড়ে খাওয়াই দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেকগুলো প্রজেক্ট বেস এক্সাম্পল দেওয়া হয়েছে, বুঝছেন? আর এগুলো বলার আগে, দেওয়ার আগে আপনাদের আবার একটু বলে রাখা দরকার। অনেকে আসলে অনেকভাবে চিন্তা ভাবনা করে, বাইরে গিয়ে আবার অনেক ধরনের কথাবার্তা বলে। 3D শিখতে আসছেন আপনারা, এর মানে কিন্তু এরকম না যে আপনি এক জায়গায় সব কিছু পাওয়া যাবেন। আপনাকে তারপরেও যে ধরেন গুছিয়ে দিচ্ছি, এইটাও অনেক বেশি। আমি নিজের ব্যাপারে বড়াই করার জন্য বলতেছি না, আপনি অন্য জায়গায় এগুলো পাবেন না। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন, এরকম গুছানো কাজ দিবেন আপনাকে। এত এত দামি দামি কোর্সে যে দিয়ে দিচ্ছি আপনাদের, এগুলা কোথাও দিবে না। সবগুলোর জন্য আলাদা আলাদা করে টাকা যাবে। ইনফ্যাক্ট আমিও টাকা চাইলে আমিও পাইতাম। আমিও যদি 400-500 করে বলতাম যে এই কোর্সটা নেন 400 টাকা, হ্যাঁ নিতেন, অনেকে নিতেন না, অনেকে নিতেন। কিন্তু আমার ওইসব ধান্দা নেই, সোজা কথা। হ্যাঁ, আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। এখন তারপরেও যদি আপনি না দেখেন আর এক্সপেকটেশন থাকে আপনাদের এরকম যে এক কোর্সে 3 মাস 4 মাসের মধ্যে 3D দুনিয়ার একদম সব কিছু জেনে ফেলাবো, তাহলে বলবো যে এখন অবকাশ স্বর্গে বাস করতেছেন। এটা দুনিয়ার কেউই কখনোই করতে পারে নাই, পারবেও না, ইম্পসিবল। হ্যাঁ, আরও সামনে যে টেকনোলজি আসতেছে, 3D ওয়ার্ল্ড আরও বড় হচ্ছে। সো এটা কন্টিনিউয়াসলি জাস্ট বড়ই হচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে যে মেন্টালিটি রাখতে হবে, আমি যে বেসটা এখানে পাচ্ছি কিনা। আমাদের কোর্স ফি কত আপনারা খুব ভালো করেই জানেন। 3D ওয়ার্ল্ডের জন্য এই কোর্স ফি লিটারেলি নাথিং। আমি যে কোর্সগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো এক একটা কোর্সের প্রাইস আছে 80,000 থেকে 1 লাখ টাকা, তাও রেকর্ডেড কোর্স, লাইভ না। হ্যাঁ, আমি এগুলা কোনো কথাই আপনাদেরকে বড়াই করার জন্য, ব্র্যাগিং করার জন্য বলতেছি না, মোটেও তা না, ওটা আমার দরকার নেই করার, ইনশাল্লাহ। কিন্তু এটা বুঝাচ্ছি যাতে আপনারা কোর্সগুলো ভ্যালুয়েবলি নেন। ভিডিও আমি দিয়ে দিলাম, ঠিক আছে ভাই, তো দিছেই, দেখবো নি এক সময়, তাইলে হবে না। এখন যেমন একটা ফিল্ডের মধ্যে আসছেন, সবাই একসাথে কাজ করতেছে, এখনই চেষ্টা করেন, আজকে চেষ্টা করেন কোর্সটা নামায় ফেলার। আমরা যখন শিখতে চাচ্ছিলাম, মানে শেখা শুরু করছি বা শিখতেছিলাম, ওই সময় এভাবে চাতক পাখির মতন তাকায় থাকতাম। কেউ কোনোদিন আমাদেরকে, কোনো বড় ভাইরা ভুল করা হইলেও একটা কোর্সের কথা খালি বলবে যে এই কোর্সটা ভালো, বা একটা প্লাগইনের কথা বলবে, একটা টুলের কথা বলবে যে এটা ভালো, ইউজ করছে, অনেক টাইম সেভ হয়েছে। খালি নাম বলবে, আর কিচ্ছু লাগবে না, কোনো লিঙ্ক লাগবে না, কোনো ভিডিও লাগবে না, খালি নামটা বলে দেন, বাকি আমরা এটা বের করে ফেলবো। কথা বুঝতে পারছেন? ওই মেন্টালিটির কারণে আজকে যতটুকু আসতে পারছি আসছি। তো এই মেন্টালিটি আপনার মধ্যে যদি না থাকে, তাহলে গ্রো করেন। গ্রো না করতে পারলে বস, ফিউচার কিন্তু অন্ধকার আপনার জন্য। টু বি অনেস্ট, এটা বলতে খারাপ লাগতেছে, শুনতেও অনেকের খারাপ লাগবে, বাট এই মেন্টালিটি গ্রো না করতে পারলে আপনার জন্য ফিউচার অন্ধকার, ইটস এ ফ্যাক্ট। আপনাকে সেলফ লার্নিং মেন্টালিটি রাখতেই হবে, বিশেষ করে 3Dর মতন এত একটা কমপ্লিকেটেড একটা সেক্টরে। কথার কথা বলতেছি যে আপনি 40-50 হাজার টাকা দিয়ে একটা কোর্স করলেন, বাংলাদেশি করলেন, ধরে নিচ্ছি যে সেই স্যার খুবই ভালো, একদম ওয়ার্ল্ডের বেস্ট টিচার, সে সব কিছু আপনারা দেখাই দিল। এটা যদিও পসিবল না, আমি জানি খুব ভালো মতন এটা পসিবলই না, তারপর আমরা ধরে নিচ্ছি সে আপনারা সব কিছু দেখাই দিল। স্টিল আপনি ওই নলেজ দিয়ে 6 মাসের বেশি চলতে পারবেন না। 6 মাসের মধ্যে দেখবেন এই সেক্টরে আবার নতুন নতুন টেকনোলজি আসতেছে। আপনাকে তখন কি করতে হবে? তখন কি আবার স্যারের কাছে যাবেন? স্যার তখন আবার দেখাবে না। আপনাকে সেলফ লার্নিং করতেই হবে, সেলফ আপডেটেড রাখতেই হবে, থাকতেই হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। এটা অলমোস্ট দুনিয়ার সব পেশাতেই সেম। আপনি এখন যদি এটা চিন্তা করে এই পেশা ছেড়ে দেন, এটা হবে আরও বড় বোকামি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই বলেন, যে কোনো পেশাতে নিজেকে সেলফ সাস্টেইন রাখতে হয়। সমস্যাটা যেখানে হয়, মানুষজন মনে করে আমি তো গানও পারি, আবৃত্তিও পারি, কম্ফুও টুকটাক শিখছিলাম ছোটোবেলায়, ঠিক আছে 3Dটাও শিখি আর কি, একটু শখের বসে। এটা শখের জায়গা না, শখের জায়গা কিন্তু শুধু শখের জায়গা না, এটা প্যাশনের সাথে সাথে প্রফেশন। সো আপনাকে এটা চিন্তা করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো একটা ফুল প্রুফ ক্যারিয়ারের মতন। ডাক্তার ইঞ্জিনিয়ার কি 4 বছরের কোর্সের পরে কি আর জীবনে বই ধরে না আপনার মনে হয়? প্রত্যেকটা 6 মাস পর পরে নতুন নতুন ইনোভেশন আসে, অপারেশন করার টেকনিক চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? প্রতি 6 মাস পর পরে তাদেরকে পুরো অপারেশনের টেকনিক ফালা দিয়ে নতুন করে অন্য জিনিস শিখতে হয়। কথা বুঝতে পারছেন? তো ওদেরকেও কিন্তু সেলফ আপডেটেড রাখতে হয়, আপনাকেও থাকতে হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ যে আমি বসে গেলাম আর আমি তো পারি, আল্লাহ দেখবেন যে 6 মাসের মধ্যে আপনি অবসোলিউট হয়ে গেছেন। নতুন নতুন ট্রেন্ড আপনাকে বুঝতে হবে যে এখন কি চলতেছে। হ্যাঁ, এগুলো কিন্তু জানতে হবে। নট অনলি খালি 3D শিখতে হবে, বিজনেসের পারপাসটাও শিখতে হবে আস্তে আস্তে। যদি না আপনি লং টার্মে চাকরি করতে চান, লং টার্মে চাকরি করলে মানে আজীবনই চাকরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আলাদা। কিন্তু যদি বিজনেস পারপাসে থাকে, তাহলে আপনি যে ফিউচার বা এই ধরনের যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে যারা এই ক্রিয়েটিভ সেক্টরের বিজনেস সেক্টরটা নিয়ে, বিজনেস সাইডটা নিয়ে কথা বলে, ওদেরকে একটু ফলো করতে হবে। কথা বুঝছেন? এবং তার পাশাপাশি নতুন আপডেট কি আসতেছে, সিনেমা 4D প্রত্যেক বছরে নতুন আপডেট আসে,
এই বছর ওরা পায়রো টায়রো আয়না ফাটাই ফেলছে, পার্টিকেল আনছে রিসেন্টলি, আমি পার্টিকেল নিয়ে ভিডিও করছি। তো এইগুলা কি আপনি আপডেটেড থাকতেই হবে মাস্ট। আমার ভিডিও দেখতে মন না চাইলে বাইরের ভিডিও দেখেন, আমার কোনো আপত্তি নেই, আমি প্রশ্নটা একটু পরে নিচ্ছি ভাই, আমার কোনো আপত্তি নেই, যেখান থেকে খুশি দেখেন, কিন্তু আপডেটেড থাকতে হবে, এক কথায় শেষ। আমি যে শুয়ে বসে কাটা দিলাম, আরে পারি তো, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে কিন্তু অবসোলেট হয়ে যাবেন। 6 মাস হবে না, মানে একটু টাইম লাগে, অবসোলেট হইতো 3-4 বছর লাগা যায়। মানে আমি একটা রেজাল্ট বা একটা কথার কথা বললাম যে কখনো নিশ্চিন্ত মনে ঘুমায় থাকা যাবে না, অলওয়েজ আপনাকে আপডেটেড থাকতে হবে, হয় আর্ট রিলেটেড অথবা বিজনেস রিলেটেড, কোনো না কোনোভাবে স্টাডি করতে হবে। যেমন গত 1 বছর যদি আমি বলি, আমি কিন্তু আর্ট রিলেটেড খুব বেশি আমার গ্রোথ হয়নি, মোটামুটি যা পারি তো পারি, এখন এর বেশি গ্রোথের জায়গাটা এখানে কম। আমি আগেইন এগুলা বললে আবার কে কেমনে নেন, ক্যামেরা তো সব অফ, আল্লাহ জানে, আমি মোটা অহংকারের জন্য বলতেছি না এটা, কিন্তু এখানে মানে আমি এমন একটা মোটামুটি লেভেলে গেছি যেখানে এখন ইমপ্রুভমেন্ট করাটা অনেক সময়ের ব্যাপার, হয়তো আরও 2 বছর আমি 1% ইমপ্রুভমেন্ট করবো এরকম, বুঝছেন? তো এখন ইমপ্রুভমেন্টটা হবে অনেক স্লো, বাট আমি কিন্তু বিজনেসের ব্যাপারে অনেক স্টাডি করতেছি, কেমনি ইনকাম বাড়ানো যায়, কেমনে ক্লায়েন্টের কাছে রিচ আউট করা যায়, এগুলোর ব্যাপারে অনেক স্টাডি করতেছি। তো শিখার কোনো শেষ নাই, অলওয়েজ শিখতে থাকতে হবে, এটা হলো গিয়ে বিষয়। আর এই যে আমি বাহিরের যে কোর্সগুলো আপনাদেরকে ক্লাস ওয়াইজ ডিসকাশনে লিঙ্ক করে দিচ্ছি, এগুলা তার সাথে সাথে দেখে ফেলতে হবে। আমি কিন্তু খুব বেশি কোর্স দেইনি আপনাদের, এই পুরা 16টা ক্লাসের মধ্যে আমার মনে হয় একটাই একটা কোর্স দিলাম আজকে, যেটা মোগ্রাফের ক্লাসটা, সাথে আপনি এটা দেখতে পারেন, এটা একটা কমপ্লিমেন্টারি কোর্স, আপনার খুবই ভালো লাগবে কোর্সটা করলে। এখানে অনেকগুলো রিয়েল লাইফ এক্সাম্পলও দেখাইছে, প্রত্যেকটা শেডারকে বা শেডার বলতেছি প্রত্যেকটা ফিল্ডকে সুন্দর করে ব্রেকডাউন করে দেখাইছে, এটা কীভাবে কাজ করে, কেন কাজ করে, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কী হতে পারে, সব কিছু ক্লিয়ার করা আছে। সো হাইলি রেকমেন্ডেড, এটা আপনি এখান থেকে দেখে ফেলবেন। জি রুবেল ভাই বলেন। রুবেল ভাই, ভাই আপনার কাছে সিনেমা 4 কুকবুক আছে নাকি? কুকবুক? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? ওই আর কি আপনার না ব্যাক পাবলিশিং এর যে কুকবুকগুলো, না আমার কাছে একটা আছে R14। আচ্ছা, বই আমার মনে হয় না বই দেখে শেখাটা খুব একটা ভালো টেকনিক হবে, কারণ আপনি করতেছেন সবকিছু ভিজুয়াল জিনিস, তো দিন শেষে অ্যানিমেশন বা ভিডিওই তো বানাবেন, তো ভিডিও দেখে শেখার ট্রাই করেন, বই দেখে শেখাটা আমার মনে হয় না খুব একটা ভালো টেকনিক হবে, বুঝতে পারছেন? স্লো হবে আর কি প্রসেসটা। হ্যাঁ মনির ভাই বলেন। ক্লাস শেষে আমাকে হেল্প করতে হবে, আমি রেন্ডারটা নিয়ে চেক করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও তবে রুবেল ভাই মনে পড়ছে একটা কথা, কুক বুকের দরকার নেই, কোনো বুকেরই দরকার নেই, আপনি যে কোনো প্যারামিটার যে কোনো কিছুতে রাইট ক্লিক করে এই যে এখানে শো হেল্পে যাবেন, এই দেখেন সিনেমা 4 এর ভিতরে পুরা ডকুমেন্টেশন আছে, পুরা ডকুমেন্টেশন সিনেমা 4 এর মধ্যে আপনার দেওয়া আছে, একদম ইমেজ টিমেজ সহকারে, আপনার যা জানা লাগবে আপনি এখানে সার্চ করবেন। ধরেন এই যে আমি গেলাম, ক্লোনার অবজেক্ট কেমনে কাজ করে, ইমেজ টিমেজ দিয়ে সব দেখানো আছে, আর কিছু লাগবে? ইনবিল্ডই দেওয়া, বুঝছেন? একদম ছবি টবি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা আকারে দেওয়া আছে, বাট আমার মনে হয় না এটা খুব একটা হেল্পফুল। আমি নিজেও যদিও মাঝে মধ্যে এখান থেকে কিছু কিছু জিনিস শিখছি, হ্যাঁ, বাট এইভাবে ছবি দেখে আমার শেখা হয় না আসলে। আমি ভিডিও দেখলে, ইউটিউবে সার্চ করলে ভিডিও পাই, ভিডিও দেখে শিখতে শিখতে অভ্যাস, এই জন্য। তবে এটা এটা খুবই মানে একদম ডিটেলসে, এবং ম্যাক্সন কোম্পানি নিজের বানানো, দ্যাটস ওয়াই একদম নারী নক্ষত্র সব কিছু আলোচনা করা এখানে, আন্ডারস্ট্যান্ড? অলরাইট, হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? ধরেন আমি ফিল্ড সম্পর্কে জানতে চাই, সো ফল অফ বা ফিল্ড, ফল অফ সার্চ করলাম, ফল অফ বানান মনে হয় ভুল হয়েছে, ফল অফ বানান কেমন, ফল অফ একসাথে, আর ফিল্ড বানান কেমনে, FEI FIELD। লোড হচ্ছে, সামহাও মনে একটু সময় বেশি নিচ্ছে আমার, এখানে হয়তো নেটের প্রবলেম হইতে পারে, বাট রেজাল্ট আসবে। হ্যাঁ, এবং আপনি এখানে সিনেমা 4 কোন ভার্সনের জন্য দেখতে চান সেটাও লোড করে দিতে পারবেন। অস্থির না ব্যাপারটা? হ্যাঁ, এটা আসলে ইয়েস দিয়েন, সমস্যা নেই, আসতে একটু সময় নেবে, বাট আসবে।
আর এমনি আপনি ভিতরে ঢুকেও দেখতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, ভিতরে ঢুকেও দেখতে পারবেন। হ্যাঁ, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? মনির ভাই আপনি স্ক্রিনশট দেন, আপনার প্রবলেমটা দেখি। এই দেখেন আসছে মোগ্রাফ, একদম ফিল্ড সিস্টেমের বৃত্তান্ত দেওয়া আছে এখানে, কি নেই এখানে। ইফেক্টের মধ্যে কোন ইফেক্টের সম্পর্কে আপনি জানতে চান, সব কিছু বৃত্তান্ত আছে। এই যে পুশ অ্যাপার্ট, ইনহেরিটেন্স সব দেওয়া আছে একদম ব্যাখ্যা সহকারে, মাথায় নষ্ট। যে ফল অফ, ফিল্ড একদম ব্যাখ্যা দিয়ে দেয় কোনটা কি সব দেয়। আর কিছু লাগে? বাট আমি যদিও এখান থেকে আমার কাছে বোরিং লাগে একটু, বাট হ্যাঁ যদি খুবই ভিতরের কোনো কিছু হয় যেটা নিয়ে আসলে ভিডিও নাই ওরকম, তখন সেক্ষেত্রে আমি এখান থেকেও কিন্তু অনেক কিছু শিখছি। মনির ভাই কুইকলি স্ক্রিন শেয়ার করেন। জি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, আমার সব ওকে আছে। আমি মনে করেন হচ্ছে 0 ফ্রেম থেকে 60 ফ্রেম পর্যন্ত আপনার রেন্ডার দিবেন, অ্যাকচুয়াল রেন্ডারটা ওকে। কোন অপশন থেকে দিবেন? রেন্ডার সেটিংস হ্যাঁ, অল ওকে আছে। অল ওকে থাকলে তো আমার কাছে আশাই লাগতো না, নিশ্চয়ই কোথাও না কোথাও তো ঝামেলা আছেই, দ্যাটস ওয়াই আসটা লাগছে। আমরা আউটপুটে যাই, উপর থেকে দেখি সব আউটপুট। ওকে, পিক্সেল, এই রেজোলিউশন 300 কেন দিয়ে রাখছেন? হ্যাঁ, এটা আপনার ফাইনাল রেন্ডারের জন্য, কিন্তু লাস্টে এটা কেন স্ক্রিনে যত কিছু আছে এটার জন্য 72 দেই আমরা, 72 দেন। আপনি তো প্রিন্ট করবেন না, 300 কেন দিচ্ছেন? গেল তাহলে এখানে আমাদের টাইম ধরেন 5 ভাগের 1 ভাগ হয়ে গেল। হ্যাঁ, তারপরে হলো এখানে এই যে দিয়ে রাখছেন একটা ফ্রেম, শুধু একটা ফ্রেম রেন্ডার হচ্ছে নাকি? না না, 0 to 60 ফ্রেমই দিয়ে রাখছেন, ঠিক আছে। ওকে, এবার সেভে যান। সেভের মধ্যে লোকেশন ঠিক আছে, জেপিজি ঠিক আছে, আলফা চ্যানেল লাগতেছে না, সো আপনি দেন নাই, ঠিক আছে। ওকে, রেড শিফটে যান। হ্যাঁ সব ঠিক আছে, এখন রেন্ডার দেন। ওই থ্রেশহোল্ডটা অনেক বেশি আছে, এখন অনেক বেশি আছে, 0.1 দিলেই এনাফ। হ্যাঁ, রেন্ডার দেন, রেন্ডার হবে। হ্যাঁ, এটা দিলে হলো ভিউ পোর্ট রেন্ডার হবে, এর পরেরটা। হ্যাঁ, ইয়েস, ব্যাস হয়ে গেল, রেন্ডার হচ্ছে। কেন এরকম দেখে মনে হচ্ছে? কারণ এটা কয়েকটা ফ্রেম হওয়ার পর যে আপনার যখন হচ্ছে, আমরা মনে আছে চিপসের আগে করেছিলাম, তখন জিনিসটা অনেকটা যখন স্ট্যান্ডার্ডে ছিল আপনার, বাট রেড শিপে করতাম জিনিসটা অনেকটা আপনার লাইটটা বেশি চলে আসতো। এটা যখন আমি এখান থেকে যখন এটা দিচ্ছিলাম তখন আমাকে সেম প্রবলেমটা ফেস করছিল, কেটে যাবে জিনিসটা অনেক ব্রাইট চলে আসছে। আচ্ছা কেটে দেন, বুঝতে পারছি মনে হয়। হ্যাঁ, আপনি ওই যে 0-তে যান, ফ্রেম নাম্বার 0-তে, দেখি আইপিআর রেন্ডার দেন। আইপিআর রেন্ডারে কিরকম আসতেছে? রিলোড দেন। হ্যাঁ, আবার দেন রেন্ডার। জুম আউট করেন না, অনেক জুম ইন করে আসেন, কিছু তো হয় না। রিলোড দেন, প্লে বাটনটার পাশে রিলোড বাটন আছে। হ্যাঁ, কিছু তো নিচ্ছেই না। আরো জুম আউট করেন, এত জুম ইন করে রাখছেন কেন? রিলোড করলেও কিছু হয় না? ক্যামেরা ভিতর দিয়ে তাকান তো। হ্যাঁ হয়তো, বাট আমরা বুঝছি না। একবার ইয়াতে যান, আইপিআরটাই অফ করে দেন। আইপিআরটাই অফ করে দিয়ে আবার নেন, বা বাকেট মোড অন করেন। ওই যে পাশে বাকেট মোড আছে, লকের পাশের বাটনটা আরো ডানে। হ্যাঁ, এটা অন করেন, না ভাই, সিনেমা 4 রিস্টার্ট করা লাগবে। সেভ দিয়ে নিয়েন প্রজেক্ট ফাইল।
ও আচ্ছা, ব্যাক এন্ডে রেন্ডার হচ্ছিল, এই জন্য হচ্ছিল না। আরে রেন্ডার হইতে থাকলে তো আর আইপিআর রান হবে না, বুঝছেন? জুম আউট করেন। এই যে আপনার এখানে যেমন দেখা যাচ্ছে ওখানেও এমনই তো হচ্ছে। এই যে এখানে তো অনেক হাইলাইটেড। কি এখানে ঠিক করেন, ওখানেও ঠিক হবে। তারপরে আমি যদি এখান থেকে রেন্ডারটা দিলে আমার ফাইনাল রেন্ডারটা কি আমার রেড শিট থেকে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 100%। আপনার এখানে লাইট বেশি আছে, লাইট কমান, লাইট ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। আপনি এখানে লাইট কমানোর জন্য দেখা গেল লাইট কই আপনার? সব এখানে আছে। এটার মধ্যে HDRI, যেখানে লাইট কমান ইন্টেন্সিটি 5 দেওয়া অন করেন। আসতে দেন, আসতে দেন। আর বাকেটটা উঠায় দেন, বাকেটটার আর দরকার নেই। উইন্ডোজ অ্যাক্টিভেটেড না কেন? উইন্ডোজ কিনে নেন একটা আমার কাছ থেকে। ঠিক আছে ভাই, ছিল কোনদিন আমার চলে যায়। আমার কাছ থেকে নিতে পারবেন কেউ কারো লাগলে। আমি এগুলোর অ্যাডভার্টাইজ করি না, এখন এখানে দেখলাম দেখে বলতেছি। আমার কাছে কিন্তু 38টার উপরে ডিজিটাল প্রোডাক্ট আছে, আমাদের আলাদা একটা বিজনেসই আছে এটার, বুঝছেন? অনেক সস্তায় পাওয়া যায়। 700-800 টাকা দিয়ে এগুলো লাইফ টাইম লাইসেন্স কি পাওয়া যায়, লাইফ টাইম। একটা কম্পিউটার নষ্ট হলে আপনি ওই কি দিয়ে আবার অন্য কম্পিউটার চালাতে পারবেন, সমস্যা নেই, বুঝছেন? আর উইন্ডোজটা বিশেষ করে আমরা বলবো যে এই উইন্ডোজ যদি আপনি অ্যাক্টিভেটেড না করেন বা ওই যে যেগুলো ক্র্যাক পাওয়া যায় এগুলো চালান, এটা কিন্তু হ্যাকিং হওয়ার জন্য খুবই একটা মানে ব্যাকডোর ওপেন করে রাখে, বুঝতে পারছেন? নিরাপত্তা ঝুঁকিতে থাকে বেশি। এগুলো আমার কথা বিলিভ করার দরকার নেই, একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে নিজেরাই পাবেন, বুঝছেন? এটা রাখাটা একদমই উচিত না। আমি আমার 2টা পিসি বাসার, দোনোটার জন্য উইন্ডোজ কি আমার কেনা, মানে লাইসেন্স করা। ল্যাপটপ ছিল, ল্যাপটপের জন্য কেনা, ল্যাপটপ যদি এখন নাই। হ্যাঁ, IDM কেনা, উইন্ডার কেনা, কারণ এসব ছোটোখাটো সফটওয়্যার কিনতে বেশি টাকা লাগে না, কিন্তু এগুলো যদি আপনি ক্র্যাক করে চালান তাহলে কিন্তু রিস্ক থাকে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। অ্যান্টিভাইরাস চালান কোনটা? অ্যান্টিভাইরাস চালাই না আমি, উইন্ডোজ 10 অ্যান্টিভাইরাস লাগে না। বাট কেউ কিনতে চাইলে আমার কাছে অপশন আছে, বাট আমি বিক্রি মানে কেনার জন্য নাই করব, বুঝছেন? আমি বলবো যে এটা কেনার কোনো মানে নেই। উইন্ডোজ 10-এ আপনি যদি উইন্ডোজ ডিফেন্ডার ঠিকঠাক মতন চালাতে পারেন তার আর কিচ্ছু লাগবে না। ভাইয়া আমি এই জন্য বলছিলাম যে হচ্ছে আপনার স্টিল নাও আমার কিন্তু ইন্টেন্সিটি কমানোর পরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড লাইটটা একটু বেশি আছে। আরো কমান, কমিয়ে দেন একদম, তাও সেম। তাহলে অন্য কোথা থেকে লাইট আসতেছে। আর রিলোড দেন, বা ম্যাটেরিয়ালটাই এরকম, আপনার ম্যাটেরিয়ালটা ঠিক করেন, একটা নর্মাল ম্যাটেরিয়াল দেন, নিউ ম্যাটেরিয়াল দিয়ে ওটা মারেন। আর আরেকটা জিনিস দেখা ভাইয়া, কিন্তু আমি তো কালারটা কিন্তু চেঞ্জ করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়া। তাহলে আপনার এটা প্লাগইন কাজ করতেছে না, প্লাগইন ফেলে দেন, ম্যানুয়ালি বানান। ওকে ঠিক আছে, প্লাগইন কাজ করতেছে না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, প্রবলেম সলভ হয়েছে। অলরাইট, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আপনাদের সাথে দেখা হবে। আপনারা অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। 2টা ম্যাটেরিয়ালকে একটা থেকে আরেকটায় ভার্টেক্স ম্যাপ দিয়ে শিফট হচ্ছে এরকম একটা রেন্ডার বা স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসবেন, এবং স্ট্যান্ডার্ডে করলে স্ট্যান্ডার্ডে করেন, রেডশিফটে চলে রেডশিফটে করেন, বাট হোমওয়ার্ক দেওয়া লাগবে, নাহলে আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাস করতে দিব না। পিডাবো দেরা বাসায় গিয়ে গিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। কেউ আবার পরে দিয়ে আসছেন নাকি? প্রেজেন্ট দিবেন নাকি? আরিফুল ভাইরে দেখছিলাম মাঝখান দিয়া, সে মাঝখান দিয়ে টুকি দিয়ে আবার চলে গেল। আজকে কিন্তু প্রেজেন্স অনেক কমে গেছে, স্টুডেন্ট অনেক পড়ে গেল। 23-24 জন থেকে ঠাস করে 18 জন হয়ে গেল, বড়ই দুঃখ। এই 3-4টা ক্লাসে অবশ্যই স্টুডেন্ট একটু পড়ে, এটা সত্য কথা যেটা, বুঝছেন? 3-4টা ক্লাস একটু কমপ্লিকেটেড, তো অনেক স্টুডেন্ট পড়ে যায়। বাট এরপরে কিন্তু আবার মজা, প্রজেক্টে ঢুকে যাব তখন কিন্তু মজা, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা মোগ্রাফ এগুলাসকে শেষ করলাম। ভার্টেক্স ম্যাপ টু টেক্সচার এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ।